আজকে এই আলোচনা এগিয়ে নিয়ে যাবেন অনির্বাণ ভট্টাচার্য। নমস্কার, সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অধ্যাপক নৃসিংহ প্রসাদ ভাদুড়ী, এবং উনি বর্তমান সময়ের অগ্রগণ্য একজন সজাগ এবং সতর্ক চিন্তক। কথাটা খুব ভেবেচিন্তেই বললাম। বিশিষ্ট মহাভারত বেত্তা, ভারত তত্ত্ববিদ এবং বিশিষ্ট চিন্তক। ওনার লেখা পড়তে পড়তে আমি ভাবছিলাম যে ওনার লেখার বৈশিষ্ট্য কি, তার স্পেসিফিক গুরুত্ব কি। ধর্ম নিয়ে উনি চিন্তা করছেন এবং সুপ্রাচীন যে সমস্ত স্মৃতি এবং শ্রুতি শাস্ত্র তাকে বর্তমান সময়ের প্রেক্ষিতে এই সময়ে বসে উনি যেভাবে লিখছেন এবং তার যে লিখন ক্রিয়ার যে চলন এবং চিন্তার যে চলন, এই দুটি উনি যেভাবে সমন্বিত করছেন এবং বর্তমান সময়ের প্রেক্ষিতে সেটা কেন এত গুরুত্বপূর্ণ। এবং অনেকে, আমরা একটু আগে আলোচনা করছিলাম যে উনি এমন ভাবে এই সমস্ত স্মৃতি এবং শ্রুতি শাস্ত্রকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে জনপ্রিয় করে তুলছেন। এই ভাবনাটাকে আমাদের ফিরে দেখা দরকার। তার কারণ তিনি শুধুমাত্র জনপ্রিয় করছেন না, তিনি একজন প্রখর পাঠক এবং তার পাঠ নিজস্ব মেধা, মনন এবং সৃজনশীলতার দ্বারা পরিপুষ্ট। তার যে লেখা, তার লেখার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অত্যন্ত সাধুগর্ভ এবং তার সঙ্গে সংস্কৃত শ্লোক এবং বাকটুকরো এমন ভাবে উনি মিশিয়ে দেন এবং সেই মেশানোর মধ্যে তিনি শুধুমাত্র আখ্যানকে তৈরি করেন না বা নির্মাণ করেন না, তার একটা সমালোচনা বা তার তার একটা বৈশিষ্ট্য হচ্ছে সেলফ রিফ্লেক্সিভিটি। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে চান যে কিভাবে গদ্যের নির্মাণ হচ্ছে, চিন্তার নির্মাণ হচ্ছে। তিনি যখন মহাভারত বিষয়ে লিখছেন বা রামায়ণ, পুরাণ, বিভিন্ন বৈষ্ণব চিন্তা, দর্শন, তার যে বিরাট একটা পরিক্রমণ ও চিন্তার যে জগৎ, তাকে তিনি যেভাবে দেখছেন সেটা এই সময়ে বসে নিজের দিকে তাকিয়ে নিজস্ব মেধা এবং মননের দ্বারা সেই লেখনী সজাগ এবং সতর্ক ভাবে পরিপুষ্ট হচ্ছে। বিশিষ্ট তাত্ত্বিক এই তর্কটা অনেক সময় আমরা তাকে জনতোষিক বা জনপ্রিয় বলে আমরা যেভাবে বর্তমান সময়ে চিন্তা করি, সেই জনপ্রিয়তাকে কাটান দেয়। তার লেখার অন্যতম গুরুত্ব হচ্ছে এই ব্যাপারটা যে তিনি একজন এই সময়ের ধর্ম এবং দর্শনের কথাকার, যে ধর্ম নিয়ে আমরা আলোচনা করব তার একটা ইংরেজিতে বলে অ্যাবস্ট্রাকশন আছে, তিনি সেটাকে বর্তমান দিনকার রোজকের চলনের মধ্যে দিয়ে বুঝতে চান। এটা একটা অন্যতম দিক। এবং তার সঙ্গে সঙ্গে এই চলনটা বোঝার সাথে সাথে তিনি তার মধ্যে যে মনের মধ্যে তার মধ্যে যে বৃত্ত যে প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে, তার সাথে একটা নিজস্ব মেধা মনের মধ্যে যে একটা সংলাপে যান। এর ফলে শুধু জনপ্রিয়তা না, তার যে ধারাবাদ তার মধ্যে তিনি আটকে থাকেন না। তার বিশ্লেষণ, প্রাকল্য এবং মেধা এবং চিন্তার এক বিশেষতা তার লেখাগুলির মধ্যে দিয়ে ধরা পড়ে। আমরা আজকে তার কাজ, চিন্তার জগৎ, মননের জগৎ, তার ভাবনার জগৎ, লিখন শৈলী এবং তার ব্যক্তিগত যাপন এবং জীবন নিয়ে নানান প্রশ্ন জিজ্ঞাসা করব এবং তার কাছ থেকে নানান কিছু জানতে চাইব। প্রথমে আমি আমাদের আজকের কথাবার্তার অন্যতম একজন কাণ্ডারি
দেবাশিস দার কাছে যাব, উনি প্রশ্ন করবেন। না স্যারের পাশে বসে একটা কথা বলতে খুব ইচ্ছে হচ্ছে। আমরা ছোট থেকে শুনে আসছি মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পূর্ণবান। স্যার পুরাণ রামায়ণ মহাভারত নিয়ে লেখার পরে এটাকে যদি একটু পাল্টে দিই আমরা, মহাভারতের কথা অমৃত সমান, নৃসিংহ প্রসাদ কহে শুনে সর্বজন। ব্যাপারটা এইরকম জায়গায় এসছে। তো স্যার আপনাকে আমার একটু প্রথম যেটা জানতে চাওয়া, আপনার তো অধ্যাপনার শুরুটা নবদ্বীপ থেকে হয়েছিল, পরবর্তীকালে আপনি যখন নৃসিংহ প্রসাদ ভারী হয়ে উঠলেন এই লেখালেখিগুলোর ক্ষেত্রে, নবদ্বীপ বা নদিয়া কি প্রভাব ফেললো, এটা যদি স্যার একটু করে আমরা। আসলে নবদ্বীপের প্রভাব আমার জীবনে প্রায় গর্ভাবস্থা থেকে। আমার মা যখন গর্ভধারণ করেছে তখন থেকেই তো ওই অনেকে বলে যে মহারাজ পরীক্ষিত গর্ভবতী অবস্থায় ছিলেন যখন, সে অবস্থায় তিনি ভগবানের দর্শন পেয়েছেন, এ কথা তো বলে। তো আমি হরিনাম কীর্তন নবদ্বীপ ভাবনা এতটাই আমার ছোটবেলা থেকে হৃদয়, যখন আমি পূর্ববঙ্গে ছিলাম, পাকিস্তান বলতে একটু কষ্ট হয়, তখন সেই বঙ্গেতেও যে চর্চাটার মধ্যে ছিলাম সেটা তো একভাবে নবদ্বীপের চর্চা। পাবনায় ছিলাম বটে, এবং ভোলা মায়ের তো কিন্তু ভোলা মায়ের মতো লোকের কিন্তু একটা বক্তব্য আছে যে পাবনার বৈষ্ণব ভালো। এইসব কথা তো তিনি বলেছেন না, যে ওই শান্তিপুরের শালি ভালো, ভারতের খোপা ইত্যাদি। তো এই যে ব্যাপারগুলো, সেখানে নবদ্বীপের জায়গায় পাবনাতে যে ছিলাম, সেখানেও আমার পিতা ঠাকুর বা পাবনার বৈষ্ণব ভালো। তো সেই জায়গাতে দাঁড়িয়ে নবদ্বীপের চর্চা সবসময় হতে, এবং অদ্ভুত লাগে শুনতে আপনাদের, যে আমাদের ওই প্রত্যন্ত একটা গ্রামে, যেটা গোপালপুর, সেখানে গৌরীয় মাঠ থেকে বিরত তখনকার দিনে দৈনিক নদিয়া প্রকাশ, মানে এই ইসকনের এইসব লোকদের কথা বলছি না। আমি বলছি যারা ওদের যারা গুরু আর কি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, যখন ব্রাহ্মণ আর বৈষ্ণবের ভাবনা নিয়ে প্রচুর তর্ক হচ্ছে, এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী এক সময় তার শিষ্যদের ওই পরিচয় দিতে আরম্ভ করলেন যে বৈষ্ণবের তো ব্রাহ্মণের যে শ্রেষ্ঠ হরিভক্তি পায়, দ্বিতীয় শ্রেষ্ঠ বলতে লাগেনি। এই প্রচুর তত্ত্ব স্বীকার হয়েছে, এবং সেই সব তত্ত্ব এবং নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু না মায়াপুরে চৈতন্য মহাপ্রভু, এই নিয়ে সব লেখা হচ্ছে, সেগুলো বেরোতে দৈনিক নদিয়া প্রকাশ। সাইজ একটা রোজ বেরোতো, সেটা ভাবতে পারে। হ্যাঁ, এই সময় দাঁড়িয়ে প্রতিদিন বেরোচ্ছে। প্রতিদিন বেরোতো, না হলে দৈনিক নদিয়া প্রকাশ নামটা কি করে হয়? সেই নদিয়া প্রকাশের বাড়ি, আমাদের বাড়িতে তার অন্তত 10টা ভদ্র বই দেখেছি যখন একটু জ্ঞান হয়েছে। উপরে বড় বড় করে লেখা থাকতো দৈনিক নদিয়া প্রকাশ। এখন হয়তো সেই সংবাদপত্র নামই জানে না। তো এই যে দৈনিক নদিয়া প্রকাশ, তাদের নদিয়ার সঙ্গে আমার পরিচয়টা কবে থেকে। তো যখন এই নবদ্বীপে চাকরি হলো আর কি, সেটা প্রভুর কৃপা। আমার কোনো জায়গাতেই চাকরি হচ্ছিল, আমার তো মানে নানান রকম হয়েছে, এমএ তো আছে, নানান রকম হয়েছে, তার ফলে আমার ওই মানে অনার্স লেভেল থেকে একবারে অধঃপতন ঘটলো। তো মাস্টার যেখানে নানান রকম ঝগড়াঝাটি সব হয়েছে প্রচুর। তো এই জায়গা থেকে যেখানে তখন সার্ভিস প্রফেশন হয়নি, অন্তত যখনই যে কলেজেই যেতাম, আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য লেগে যেত, এবং শেষের দিকটায় আমার মনে হচ্ছে 19টা ইন্টারভিউ দেওয়ার পর কলেজে, তখন কলেজ থেকে এনভায়রনমেন্ট হতো, বুঝতে পারছি এরকম হয়ে তো এরকম ভাবে 19টা ইন্টারভিউ দেওয়ার পর একদিন আরম্ভ করলাম যে এবারে আমি উল্টো তর্ক, মানে উনি যেটা বলে আমি ওকে চাই, আপনি এটা জানেন,
ওটা জানেন? আপনি যে প্রশ্ন করেছেন কোথা থেকে প্রশ্ন করেছেন, এরকম সবাই প্রশ্ন করে। আমি একটা শ্লোক বলছি, আপনি উত্তর দিন। এই কাউন্টার অ্যাটাক। কাউন্টার এই কাউন্টার অ্যাটাক করে নবদ্বীপে চাকরি হলো, সেখানে একজন লোক ছিল, কিন্তু নবদ্বীপে যে ক্লোজ গভর্নিং বডি এটা, তার ওই যে ইন্টারনাল মেম্বার্স, তার মানে দেখছি ভদ্রলোকের ইন্টারভিউ ভালো হলো আর আপনি অন্য লোককে দিচ্ছেন, এটা কি রকম হচ্ছে? প্রচুর তর্কাতর্কির ফলে আমি নবদ্বীপে প্রথম কৃপায় পেয়ে গেলাম। শুরু হয়ে যাত্রা। এই কম সময় বোধহয়, তারপর তো আপনি গুরুদাস কলেজে চলে যাচ্ছেন। 5 বছর 6 বছর খুব কম সময় নয়। এই তো বলছিলাম ওদের যে কৃষ্ণনগর স্টেশনে নেমে, হ্যাঁ, তখনকার দৈনন্দিন তো আমার এই ছিল কৃষ্ণনগর স্টেশন, এই স্টেশনে নেমে 17 জন একটা ট্যাক্সিতে, এবং পেছনে মুখটা খুলে তখনও 2 জন বসে আসছে। এই অবস্থায় আমি স্বরূপগঞ্জের ঘাট, এমন কোন যান নয় যেগুলো আমি চড়িনি তখন। স্বরূপগঞ্জের ঘাট থেকে পয়সা পকেটে থাকলে একটা রিক্সা, এবং সেখান থেকে রিক্সা করে নবদ্বীপ, আর এই নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ, হ্যাঁ, না ওই হেঁটে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ, এবং ফেরার পথে কোনোভাবে ওখানকার প্রীতি হোটেল সস্তায় ছিল, সেখানে একটু খাওয়া দাওয়া করে একদম আমার কৃষ্ণনগরের ট্রেন ধরা। মানে তখনকার দিনে সুযোগ ছিল একটু যে ক্লাস 3টে 4টে করলেই তো হয়ে যেত, এখনো তাই হয়, কিন্তু ওই থাকার যে চলটা যে একেবারে 5টা পর্যন্ত থাকো, আসলে অন্য ব্যাপারে আমরা ফাঁকে দিতাম না বলেই ওটাই যথেষ্ট ছিল। তো এই 2.5-3 ঘন্টা ক্লাস, আর এই 4 ঘন্টা 4.5 ঘন্টা 9 ঘন্টা জার্নি, এই করে দারুণ দিন কেটেছে। এবং কৃষ্ণনগরের ট্রেনের জার্নিটা আমার কাছে সবচেয়ে অনেক পড়াশোনা ওখানেই করেছি, এবং উঠতাম ভেন্ডারে, আচ্ছা। ভেন্ডারের লোকেরা খুব সম্মান করতে হয়, মাস্টার এসছে বলে আমাকে বেগুনের ওপর বসিয়ে দিত, খুব সুন্দরভাবে যাত্রা হতো। আমি বেগুন নষ্ট হয়ে যাবে না, মনে হয় আরো নরম হবে। কর্মজীবন নিয়ে দেবাশিস বাবু শুরু করলেন, আর একটু আগে আমি দেখলাম অনেক ছাত্রছাত্রী এসেছেন আপনার একটা শোয়ের জন্য। তারা, আমার এটাই মনে হলো যে কর্মজীবন থেকে আমরা একটু এগিয়ে যাই, যে আপনার শিক্ষা জীবন, প্রথিতযশা অধ্যাপক বিষ্ণুপদ ভট্টাচার্য এবং সুকুমারী ভট্টাচার্যের কাছ থেকে আপনি মানে পাঠ নিয়েছেন, তারাও আমাদের পরম শ্রদ্ধেয়। তাদের সম্পর্কে যদি আমরা, এই বিদগ্ধ মানুষদের সম্পর্কে যদি একটু শুনতে পাই, মানে সকলেই অধীর আগ্রহে বসে রয়েছেন। স্যার, তো আপনার শিক্ষা জীবন। দুজন তো দুই ধারার মানুষ, হ্যাঁ। এইটাকে আপনি স্যার কিভাবে মেলাবেন? এইটা যদি একটু ওটা নিরন্তর ঝড় হাওয়া এবং পরিবারিক মেলানো হতো, তাই না? মেলাবেন মেলাবেন সেটা হয়েছে। মানে একেবারে ওদের দুজনের একতা কি করিয়া মিলন হয়ে সেটা আমার ভাইবার সময়। তার আগে তো ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল যে সুকুমারী দি, আমি ওই একটা এতদিন ধরে ওইরকম একটা বিষ্ণুপদ ভট্টাচার্যের গুণ বলে শেষ করা যাবে না। আমাদের মানে সাংস্কৃতিক মানে একেবারে সংস্কৃতির ভাষায়, টুলু ভাষায় ওকে বলা যায় সর্বদর্শন স্বতন্ত্র। সর্বদর্শন স্বতন্ত্র মানে যেটা বাচস্পতির মিশ্রের একটা মানে মানে কি বলবো, বুঝলে অনেকটা সেটা কিরকম যে উনি বেদান্তটাও যেমন জানেন, ন্যায়শাস্ত্রটাও তেমনি জানেন, এইরকম। আর অলংকার মধ্যে তো ওনার নিজের জায়গা, হ্যাঁ, সেটা আমাদের ভাবাই যায় না। আর অন্যান্য যে সমস্ত দর্শনগুলো আছে তার টিকা টিপ্পণী সহ ভাবনা তার করা আছে। আবার অন্যদিকে তার আর একটা গুণ আমি অনেকে দেখেছি, একবার কতগুলো ফ্রান্স থেকে কতগুলো সাহেব মানে তারা এসে ওর সঙ্গে কথা বলছেন, উনি ফ্রেঞ্চ ভাষায় কথা বলছেন। আচ্ছা, এই অবস্থাটা আমার দেখা। এখন এই যে অদ্ভুত একটা শৈলী, পাশ্চাত্য লেখাপড়া, সেগুলো করেছেন প্রচন্ড ভাবে, অথচ তার দ্বারা তিনি ইনফ্লুয়েন্স হচ্ছেন না। গুস্তাভ ফ্লাবেয়ারের কথা বলছেন, কোন বই কখন ব্যান হয়ে গেছে বলছেন, মহাশা তার গুরু হলেন কি করে বলছেন, এগুলো ফ্রেঞ্চ ভাষায় পড়া, সেই তো তার পাণ্ডিত্যের জায়গা। এইখানে দাঁড়িয়ে এই বিশাল পাণ্ডিত্য এবং সেই পাণ্ডিত্যের সঙ্গে মিশেছে কিরকম,
যে তিনি বঙ্কিমচন্দ্র থেকে বলবেন মুখস্থ বলে যাবেন, এবং আপনি এটা ভাববেন না যে যেগুলো সকলের জানা তাই সেটাই বলবেন, তা না, অন্য এমন কোর্স শুনলে আমি মাথা খারাপ হয়ে যাবে একদম, যে এই কোথা থেকে বললেন উনি। হ্যাঁ, কিংবা রবীন্দ্রনাথ, ভাবা যায় না, ওনার রবীন্দ্রনাথের উপর একটা বইও আছে, কালিদাস রবীন্দ্রনাথ বলে। যাই হোক, এই ধরনের পাণ্ডিত্য, এবং সেটা পুরোপুরি কিন্তু একেবারে প্রাচ্য ধারায়। আর সুকুমারী ভট্টাচার্য হচ্ছেন, তিনি তার মানে স্বামী হচ্ছেন অমল ভট্টাচার্য, যিনি প্রেসিডেন্সিতে ইংরেজি পড়াতে, আমরা তারও ছাত্র ছিলাম। আমি সুকুমারীর ছাত্র আগে হইনি, তার স্বামীর ছাত্র আগে হয়েছি। তো অমল ভট্টাচার্যের কাছে সকলেই ইংরেজিতে জিরো পেত, মানে সকলেই জিরো পেত। তারও গুণ কিছু কম ছিল না, মহাপণ্ডিত মানুষ, গ্রিক জানতেন, ল্যাটিন জানতেন, এইরকম ধরনের পণ্ডিত। তো মানে অনেক পরে যখন আমার রিসার্চে যখন হচ্ছে আর কি, ওই যে মানে সেরকম ভালো ধরনের এরকম ধরনের বাজি বদমাস ছিলাম বলেই আমার যে ক্যালকাটা ইউনিভার্সিটির সদাগতিতে একটা রিসার্চের ব্যবস্থা হয়ে গেল, তা হয়নি। যিনি করাতেন আমাকে রিসার্চ, তিনি হচ্ছে ডক্টর শিবেন ঘোষাল। তো তিনি সার্ভিস কমিশনেও তিনি ছিলেন, এবং আমাকে সমস্ত সার্ভিস কমিশন, ডিপিআই তখন, পরবর্তীকালে ডিপিআই দের সঙ্গে অনেক নিজের কাছে থেকে মিশেছি, তখন আমাদের কাছে মানে ভগবানের ডিপিআই। তো ডিপিআই প্রশ্ন করছেন, অমুক প্রশ্ন করছেন, গোবিন্দ গোয়াল বাবু ছিলেন, বহু কাল এই কৃষ্ণনগর মানে গভর্নমেন্ট কলেজে ছিলেন বোধহয়, আমার যত স্মরণ আছে। তো এই গোবিন্দ গোয়াল বাবু ছিলেন ইন্টারভিউ বোর্ডে, সেখানে ওনাকে ডিপিআই প্রশ্ন করছেন আমাকে যে আপনার এই অনার্স পর্যন্ত এইরকম রেজাল্ট, এমএতে এরকম হলো কি, হঠাৎ করে কি হলো, আপনার শরীর টরীর খারাপ ছিল? আমি বললাম না, এই যে আমার মাস্টারমশাই একজন আছেন, উনি বলতে পারবেন কেন। তো মাস্টারমশাই বললেন যে ওর পর খুব অবিচার হয়েছে, বলে টলে চলে গেল। ইন্টারভিউ হলো এবং আমি পেলাম, যাই হোক, সেই এখান থেকে গুরুদাস কলেজ। কিন্তু ঘটনা হচ্ছে যে এই শিবেন ঘোষালই কিন্তু আমাকে ওই রিসার্চের জন্য ওনার কাছে রিসার্চ করতাম, ওই তারপরে যে আপনি যখন আরেকটু প্রশংসা করেছেন, তাহলে আপনার কাছে রিসার্চ করেন, হ্যাঁ চলে এসো। তারপরে রিসার্চটা বেশ আরম্ভ হলো, রেজিস্ট্রেশন হয়ে গেল। তারপরে উনি রিটায়ার করলেন, এবং তারপরে অদ্ভুত ভাবে একটা রোগে মারা গেলেন। তো ফলত আমার আর সেখানে কমপ্লিট হলো না। তো উনি বললেন যে তুমি সুকুমারীর কাছে যাও। তো আমি সুকুমারীর কাছে যাব, তখন তার লিখন শক্তি আছে, তিনি বললেন যে একবার সুকুমারী আমার ছাত্র, তুমি দেব, এই বেশ কিছু আগে তখন উনি যাদবপুর বিশ্ববিদ্যালয়, যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়, আমি তার আগে সুকুমারীদিকে দেখি। তো সুকুমারীদির কাছে গিয়ে যাদবপুরেও আমি পিএইচডি করার জন্য অনেক চেষ্টা করছি, কেউই রাজি, প্রত্যেকেই খুব বড় বড় কথা। আমার কাছে তো আচ্ছা, ওই এর থেকে ত্রিবেন্দ্রাম থেকে দুজন করছে, অমুকে দুজন করছে, এরকম করে করে আমি দেখলাম যে আমার কোন জায়গায়, এটাই বুঝতে পারলাম। তারপরে সুকুমারীদের কাছে যখন গেলাম, উনিও যাদবপুরে, আমি কি বাবুকে দেখ, তুমি এত ভালো ব্যবহার করলে, বলে তুমি যে এই যে অনার্সে এই লেভেল রেজাল্ট করে এই যে তুমি এটা পেয়েছো, রংপন্থী কি করেছিলে, এই করছিলাম, ও তার জন্য এই ঘটনা ঘটেছে, তুমি কালকেই চলে এসো, তোমাকে রিসার্চ একেবারে মাথা, ব্যাস। এবারে তো আন্দোলন প্রিয় মানুষ আছে, যাই হোক, আমার গতি হয়ে গেল সেখানে। কিন্তু সুকুমারীদের যে ভাবনা চিন্তা, একেবারেই কেমব্রিজ থেকে তার প্রথম বই বেরোচ্ছে ইন্ডিয়ান থিওগনি, আর রকম বই বোধ মাস্টারপিস খুব কম হয় ইন্ডিয়ান থিওগনি। এই সুকুমারীদের মধ্যে যে আপাত মস্তক, ক্রিশ্চিয়ান ছিলেন এমনিতে। তো যাই হোক, তার অমলবাবু ততদিনে গত হয়েছেন বলে আমি বেঁচে গেছি, না হলে তো জিরো পাওয়ার একটা তো বেশ ছিলই ওনার কাছে। তারপরে উনি আর কি আশ্রয় দিলেন আমাকে, এবং আমি দেখলাম যে ওনার কাছে গিয়ে আমার যেটা হলো, একটা জীবনের একটা বিশাল দিক খুলে গেল। মানে আমি জানতাম যে এই ট্র্যাডিশনাল রিসার্চ যেভাবে হয় সেটা আমি জানি, আমি বৈষ্ণব ভাবনার উপরে রিসার্চ করতে গেছিলাম, কারণ নবদ্বীপের সঙ্গে চর্চাটা বুঝতে পারছেন কতদিনে, লোক গোস্বামী নাটকের উপরে রিসার্চ করতে গেছিলাম।
তো যাই হোক সুকুমারী দি বললেন যে এই সাবজেক্টে কি ধরলে আমি তো জানি ফানি না এগুলো। তো উনি বলেন ঠিক আছে আমার কাজ তো গাইড করা, আমি ঠিক গাইড সেটা উনি পারেন নিশ্চয়। তারপরে উনি বলতেন এইগুলো পড়েছো, এগুলো পড়েছো, অমুকের লেখা পড়েছো, তমুকের লেখা। আমি খালি অবাক হয়ে যে সব লেখা তো নামও শুনি, সব বিদেশি লেখক। বিদেশি লেখকরা এত ভালো ভালো কাজ করছে সেটা আমার আন্দাজের মধ্যেই ছিল না। এবং অদ্ভুত লাগলো আরো যে হিস্ট্রি অফ রিলিজিয়ন্স যার বিখ্যাত এডিটর ছিলেন মির্জা ইলিয়াস এবং জোসেফ কেটাকা, এরা দুজনের যে বই সেই জার্নালটা ওনার বাড়িতে আসতো। এটা তো ভাবা যায় না, তাই না? তৎকালীন দিনের একটা মানুষের কুতূহল কোন জায়গায় পৌঁছলে যে হিস্ট্রি অফ রিলিজিয়ন্স শিকাগো থেকে বেরোচ্ছে, সেটা ওনার বাড়িতে আসছে, এটা কি কল্পনা করা যায়? হিস্ট্রি অফ রিলিজিয়ন্স যারা পড়েছেন, যারা দেখবেন, সেটা যদি কোনোদিন দেখেন যে তার কোয়ালিটি, সেটা আপনি কল্পনা করতে পারবেন না কি ধরনের কোয়ালিটি। বাড়িতে পাজা পাজা হিস্ট্রি অফ রিলিজিয়ন্স বলছে এগুলো আগে দেখো, এইগুলো পড়ো। তো উনি একটু নাসিকা কঞ্চন করে কথা বলছেন যে দেখো খুব সাবধান। তারপরে এমনই হলো যে ভাইবার সময় ওনার ডাক পড়লো, বললেন যে বিষ্ণু তোমার মাস্টারমশাই না? আমি একদম দেবেন না দিদি, একদম দেবেন না, আমি পাস করতে পারবো না। ওনার কাছে কেউ পিএইচডি করতে পারেনি কিন্তু জীবনে। উনি পিএইচডির কথা বললে প্রথমেই বলতেন না পড়াশোনা করো, ঠিক আছে এটা পড়ো সেটা পড়ো, করে করে আসবে। তারপরে যখন পড়াশোনা করে আমি মোটামুটি পড়েছি এগুলো, কি কি পড়া হয়েছে, উপলব্ধ যত্নক্রিয়তা, আমার একবারে ছিল, একবারে লব্জ ছিল, উপলব্ধ যত্নক্রিয়তা, শতাব্দী পাস ইতিহাস বসুমতী, উপলব্ধ যত্নক্রিয় বলছেন যেটা, সেটাও কিন্তু একটা জায়গা থেকে বলছেন, সেটা গালায় আর কি। এটা কিছুই পড়নি সব, তো তুমি এগুলো কি এই হচ্ছে ওনার অবস্থা। এটা বলবো না। ওই নবদ্বীপ কলেজে পড়ানোকালীন হ্যাঁ ট্রেনে একবার ওখানে নবদ্বীপে একটা আলোচনা ওরে সভা বাবা, হচ্ছিল। ওরে বাবা, সেই এখানে কথা তো বলতে গেলে সম্ভবত সময় লেগে যাবে। চৈতন্য পূর্ববর্তী ভক্তিবাদীদের নিয়ে আপনাকে স্যার কি ওরে বলেছিল? বাবা, আমি তখন মানে সে কথা স্মরণ করিয়ে দিলেন তো অন্য কথার মধ্যে অন্য কথা এসে যাবে, তবে সেটাও খুব সাংঘাতিক সুন্দর। ধমক দিতে দিতে নিয়ে গেছে। হ্যাঁ, নবদ্বীপের ওনাকে নিয়ে আসার জন্য আমার খুব ভার পড়লো যে উনি একটা বক্তৃতা দিন। বললেন যে ঠিক আছে অনুরোধ করে দেখবো। বললো পাচ্ছ কলেজে, ঠিক আছে চলো যাই একদিন। তো যাই হোক, ওনারা খুব নিরভিমান মানুষ ছিলেন, ট্রেনে করে নিয়ে যাচ্ছে। তো উনি ট্রেনে বসেই বললেন ব্লিটস কিনে নিয়ে এসো। তখনকার দিনে ব্লিটস বলে একটা পত্রিকা পাওয়া যেত, এইরকম আপনারা দেখেননি,
এইরকম সাইজ আর কি, যেরকম সাপ্তাহিক পত্রিকা টত্রিকা গুলো বেরোয় এরকম সাইজ, ট্যাবলয়েড। ট্যাবলয়েড টাইপ, যে ব্লিটজকে খুব বিখ্যাত ছিল আমাদের সময়, এটা অনেক খবর আছে, দিত বিদেশি খবর। ব্লিটজ, চিন্তা করুন একটা লোক, সংস্কৃতের লোক, আগাগোড়া, যে বলছে একটা আনন্দবাজার ওইসব নয়, ব্লিটজকে নিয়ে আসলাম, উনি পড়ছেন। আমি কথা আর পারতে পারি না, আমি বললাম, স্যার আমি তো একটু রিসার্চ করছি, তো স্যার আমি এরকম রূপগোস্বামীর নাটক নিয়ে করছি, নাটকগুলো খুব একটা স্যার ভালো নয় স্যার। উনি পড়তে পড়তে মাথা তুলে বললেন, নাটকগুলো ভালো নয়। আচ্ছা, তাহলে রিসার্চ করছিলাম, যে নাটক তোমার ভালো লাগে না সেটা আমি রিসার্চ করছি। স্যার আমাকে করতে হচ্ছে, আমি এই ধারায়ও একটা আছি, আর ভাবলাম যে একটু সুবিধা হবে। কোনো সুবিধা হবে না, কোনো সুবিধা হবে না, কারণ কোন অনর্থক বিষয়কে অনর্থক বিষয়কে যতক্ষণ না পর্যন্ত তুমি জটিল করে তুলতে পারছো, তাহলে রিসার্চ হবে। এটা কিরকম শোনাই গেল, আমাদের কাব্য কবিতা তাই, কবিতা চালাই, তুমি যারা রিসার্চ করবে তার মধ্যে একজনের কবি, তাদের তো ইমাজিনেশন থাকতো, তারা অনেক কি করে রিসার্চ, হ্যাঁ কথাটা সত্য, মাত্র উনি যা বলছেন তাই, এখন ইমাজিনেশন থাকতে হবে, বলে তুমি তোমার যেটা তুমি রিসার্চ করবে তার তো তোমাকে সহজে হতে হবে, আগে সমান হতে হবে, কিসে রিসার্চ করবে তুমি, তাহলে সেটাও তো ঠিক কথা স্যার। তো এই কথা উনি বললেন যে রম্যম কবি যে হবে, আমি কিন্তু অনেক বেশি কথা বলবেন আপনার কথা শোনার জন্যই তো এসেছেন সকল, রম্যম রম্যম যুগোপসিত তথাপি নিজ, বুঝছেন, রম্য হোক বিষয়টা, যুগোপসিত হোক, খারাপ হোক, নিজ নিজ বিষয় হোক। লাস্টে বললেন যে এমনকি জগৎ বস্তু, মানে উগ্র প্রসাদ গহন, এসব তো হলো যে প্রসাদই ভালো, গহন খুব গভীর উগ্র, এটা তো ঠিক আছে, কিন্তু বস্তু এখন যদি হয় অবস্তু, বিষয়টা তো ধারণাই করা যাচ্ছে না, সেটাও যদি কবি ভাব, সেটাও যদি মহাচার্যের মাথার মধ্যে আসে, তখন নাস্তি ইয়ান্ন রসভাবেব বৈদিলোকে, পৃথিবীর এমন কোন বিষয় হতে পারে না যা মহাকবির মাথার মধ্যে এলে সেটা সম্পূর্ণ রসবস্তু হয়ে না ওঠে, এটা একটা সাংঘাতিক কথা। তখন এটা বুঝলাম যে এই পরবর্তীকালে যখন বদলেয়ার অমুক তমুক এরা যখন সব নাটক লিখছেন, এই লিখছেন, এই সব জিনিসগুলো অনেক অর্থবহ হয়ে উঠছে, যে হ্যাঁ কত অবস্তু নিয়েও তো তারা লিখছেন, এমনকি সংস্কৃতির কবিরাও কত অবস্তু নিয়ে কথা লিখেছেন। এই ভাবনাগুলো তার সঙ্গে সঙ্গে আমি যখন বললাম যে আমি খুব রস পাচ্ছি না, বলছি তুমি ভক্তির বিষয় নিয়ে ভাবনা করছো, তোমার ভেতরে তো ভক্তি কিছু নেই, তাহলে স্যার ভক্তি নেই বলে আমি যে বললাম যে দেখুন স্যার, ভক্তি রসতত্ত্ব এটা সবসময় রূপগোস্বামীরা এসে করেছে, বলে তোমায় কে বললো, লেখাপড়া কদ্দূর করেছো, তোমার তো সিলেবাস ছিল কাব্য প্রকাশ, এই বইখানা পড়তে হতো MA ক্লাসে, তো দুটো পরীক্ষা দিলে ব্যাস শেষ হয়ে গেল, আর পড়েছো কিছু? আমি বললাম আচ্ছা সেটা তো না বলাই ভালো, আর এতদিন এইটুকু সময়ের মধ্যে আর কতবার পড়ে উঠবো, যে পড়ে সে পড়ে, আমরা পড়েছিলাম কি করে, এরকম বললেন। তারপরে উনি একটা উদাহরণ দিলেন, সেটাও ভাবা যায়, সেখানে বলছেন একজন শিব ভক্ত, কাব্য প্রকাশ তো অনেক আগে, অনেক আগে মোহাম্মদ ভট্টের, অনেক আগে, সেটা মানে হাইলি মানে 8-9 সেঞ্চুরি হয়ে যাবে, তার কেন 10 সেঞ্চুরি পরে, কিন্তু সেটা রূপগোস্বামী অনেক আগে। তিনি একটা শ্লোক বলেন যে এটা দেখো কি লিখছেন একজন, যে একটা শ্লোক বলেন,
শ্লোকটা পুরো যদি আমার মনে না থাকে ক্ষমা করবেন। উনি বলেন ভস্ম ধুল ভদ্রমস্তু ভবতে রুদ্রাক্ষমালে শুভম। বলছেন একজন লোক তার মুক্তি হয়ে গেছে। বৈষ্ণব দর্শন মুক্তি কথাটা বলতে ভালো কথা নয়, সে মুক্তি চাইবে, কখনোই মুক্তি চাইবে না। তার শৈব ভক্ত তার মুক্তি হয়ে গেছে, তাকে বলছেন যে ভদ্র তোমার ভালো ভস্ম ধুল না ভদ্র মস্তু, এই যে গায়ে একদিন ভস্ম মারছি তোমার ভালো হোক। হ্যাঁ? রুদ্রাক্ষমালে শুভম। আচ্ছা এমন হতে পারে না আমি সামনের মানুষগুলোকে যদি দেখতে না পাই কেমন হয়? হ্যাঁ, একটু লাইট দেওয়া যেতে পারে না ওখানে, নাকি লাইট নেই? দর্শকরা এরকম অবস্থাতেই থাকেন। দেওয়া হচ্ছে চেনকলদের ছাত্র পড়িয়ে অভ্যেস মানুষগুলো সামনে থাকলে ভালো লাগে, এই আর কি। তো যাই হোক, রুদ্রাক্ষমালে রুদ্রাক্ষমালা তোমার ভালো হবে, আজ থেকে তোমাকে আর পড়তে হবে না। এই করতে করতে তৃতীয় লাইনে যখন আসছেন তখন দ্বিতীয় লাইনে হা সোপান পরম্পরা গিরিসুতা কান্তালয়ালঙ্কৃতি। এই যে মন্দিরের সিঁড়িগুলি সোপান পরম্পরা মানে হচ্ছে অলঙ্কৃত, গিরিসুতা কান্তা, গিরিসুতা মানে হচ্ছেন আমাদের মানে শৈলাধিরাজ মানে দুর্গা পার্বতী যাই বলেন। গিরিসুতা কান্ত তার আলয় অর্থাৎ শিব মন্দির। হ্যাঁ, তার মানে এই গিরিসুতা কান্তালয়ার যে অলঙ্কৃত স্বরূপ যে সিঁড়িগুলি সোপান পরম্পরা, এতদিন আমি সব মুছে 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 রাখতাম, সমস্ত মানুষরা এসে আমার মানে শঙ্কর ভবানীকে দর্শন করবে, আজ থেকে মানে সবকিছু করতে হবে না, নাতে তিনি তুষ্ট হয়েছেন, তুষ্ট করে কি করছেন মোক্ষ নামে মুক্তি নামে একটা মহামোহের মধ্যে বলবে না মোক্ষের মতো একটা সঙ্গে সঙ্গে উনি বললেন দেখো চৈতন্য চরিতামৃত দেখো, এবার ভাবা যায় কি এই লোকটা মেলাচ্ছেন। এই লোকটাই একটা লোক যে এতদিন ধরে মানে সংস্কৃত সর্বদর্শন স্বতন্ত্র, তিনি বলছেন তাহলে কৃষ্ণদাস কবিরাজ কি দোষ করলেন যে অজ্ঞান তমের নাম করিয়ে করিত। হ্যাঁ, তার মানে তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান। এই যে চৈতন্য চরিতামৃত বলে মিলল কিনা, বলে উনি মুক্তি চাইছেন না, উনিও তাই বলছেন। তাহলে ভক্তির ব্যাপার আগে ছিল না, এটা কে বলবে তোমাকে? এই ব্যাপারটা যে কি সাংঘাতিক, কতটা বকাবকি করে তারপরে জিনিসটা দেন সেটা বোঝানো উচিত, সেটা আমি ভুলিনি কখনো। সেনকুমার ভট্টাচার্য শেষ করে দিই, আমার ভাইবাদ হচ্ছে, উনি এলেন, উনি ওকেই রাখলেন, দেখি আমিও লোকটাকে দেখি। উনি বললেন ঠিক আছে, উনি এলেন, তার মধ্যে আমার ওই একটা শ্লোক নিয়ে ভাবনা নিয়ে ঝামেলা হলো। উনি বিষ্ণুবাবু একটা প্রশ্ন করেছেন যে এই যে নিরাকার ব্রহ্ম তাকে এরকম সাকার ইত্যাদি রূপ দেওয়া হচ্ছে, সেখানে আমি বললাম দেখুন ঔপনিষদিক ভাবনাতে এটা ঠিক যে এটা এরা বলে যে সবাই নৈব রমতে, ঔপনিষদিক ব্রহ্মের কথা বলা হচ্ছে যে তিনি ব্রহ্ম বৃহদারণ্য উপনিষদ, তার তো সুখ দুঃখ আকার নিরাকার কিছু নেই, থাকার কথা নয়। বলছেন সবাই নৈব রমতে, তিনি সুখ পাচ্ছিলেন না। ইয়াসমাদ একাকী না রমাতে, যেহেতু এটা তো অরিন্দমের কাছে বারবার শুনবে এই লাইনটা, ইয়াসমাদ একাকী না রমাতে, যেহেতু তার একা একা ভালো লাগছে। দ্বিতীয় তিনি দ্বিতীয় চাইলেন। এই অবস্থায় এই যে প্রশ্নের উত্তরে কথাবার্তা বলছি, এর মধ্যে উঠে গেল গার্গী, মানে বৃহদারণ্য উপনিষদ গার্গীর কথা উঠে গেল, মানে ব্রহ্ম ভাবনাতেই শেষ পর্যন্ত গার্গীর কথা উঠে গেল। সুকুমারজি বললেন গার্গী তো এইরকম বলেছেন ওইরকম বলেছেন, তো সেই ব্রহ্ম ভাবনা সাকার ভাবনা আসে কি করে? হ্যাঁ, আমরা তো সব বিশ্বাস করি না। এর বললেন যে এই কথায় কথায় উনি
বলে ফেললেন যে দেখুন গার্গীর উপরে খুবই অবিচার হয়েছে, উনি আবার সেই ফেমিনিস্ট, খুবই অবিচার হয়েছে, ওনাকে বারবার বলছেন, গার্গবল্ক বলছেন তোমার মুন্ড খসে পড়বে। হ্যাঁ, এটা কি কথা, মাপ আছে। বিপ্লব সেটা বললেন, উনি আবার বাংলায় বলছেন, উনি আবার সেটা সংস্কৃতে বললেন। হ্যাঁ, দুজনের এটা দেখুন যে উনি ভাবছেন বলতে পারছি না, ক্ষমতা নেই। হ্যাঁ, মাপ রাখছে বলছে এইরকম বলে উনি লাইনটা বলছেন যে এই লাইন তো তো আপনি বলছেন এটা গার্গীকে বলা হয়েছে, গার্গীর খুব অপমান হয়েছে, আপনার ফেমিনিজমে লাগছে। হ্যাঁ, আপনি কি জানেন যে এই বৃহদারণ্য পরিষদে এই যাজ্ঞবল্ক আরো 3টে লোককে একই কথা বলেছেন যে তোমার মন্দ সেগুলো সব পুরুষ, বলে তাহলে কি হবে? এই যে লাগলো না আমাদের, ভাইবার সময় হ্যাঁ ভাইবার সময় লাগলো, এবং আমাকে আর কোনো কেউ প্রশ্ন করেনি, মাস্টারমশাই আর কোনো প্রশ্ন করেননি। লাস্টে বিষ্ণু বললেন ওকে কি প্রশ্ন আমরা জানি, ভাইবার শেষ হয়ে গেল। এটা আমি আমাদের এতে আবার একটা ভিডিও করি, এটা নিয়েছিলাম, সেটা শর্টস দিয়ে এমন মধুর যেটা করেছে তার একটা শর্টস তুলে দিয়েছে যে যে সুকুমারী শেটমারি দেখুন ভাইবা শেষ হয়ে গেল, তারপরে বুঝুন কি রকম পিএইচডি এইটা বলেছে। তারপরে বেটা কিরকম পিএইচডি করেছে সবাই কমেন্ট, আমি এই কমেন্ট হচ্ছে কথা বলতে পারে এটা গেছে। স্যার সুব্রতদা একটা বিষয় আসছিলেন যে আপনি যেহেতু আমি আপনাদের ফোন করছি না, তবে এদিন আপনারা জানেন না সুকুমারী ভট্টাচার্য লিখেছেন। সুব্রতদা হ্যাঁ, আমি প্রসঙ্গে যাওয়ার আগে একটা কথা বলছি। আপনি ওই দৈনিক নদিয়া প্রকাশ সম্পর্কে বললে, দৈনিক নদিয়া প্রকাশ ভক্তি সিদ্ধান্ত তিনি হচ্ছেন ভক্তি বিভাগ মানে কেদারনাথ দত্ত মায়াপুরের যিনি প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্তটা মজার কথা বলি। আমি নদিয়া প্রকাশ দেখে যে সংখ্যা দেখেছি, তাতে একটা বিশেষ ব্যাপার ছিল, তাতে অনেক খবর ছাপা হতো। তাতে অনেক মানে সাধারণ কাগজের আমার মনে নেই। এবং কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে নবদ্বীপের কোনো খবর ছাপা হতো না। কলকাতা ছাপা হতো, ওই শেওড়াফুলি ছাপা হচ্ছে, কিন্তু নবদ্বীপের কোনো খবর সেই পত্রিকায় ছাপা হতো না। আমার ছোট বয়সে সেটা না সেটা বলছি আমি দেখেছি পরে অনেক পরে। এই মজার কথাটা না, এটা হচ্ছে সত্যি মজার কথা, আমারও জানা রয়েছে। আর আমার যে প্রশ্ন একটা, সেটা হচ্ছে আপনার চৈতন্যদেব বইয়ের দ্বিতীয় সংস্করণকে প্রথম সংস্করণেও আছে, ভূমিকায় লিখেছেন ছোটবেলা থেকে চৈতন্যদেবের অনুষঙ্গ আপনার জীবনে গভীরভাবে জড়িয়েছিল, আপনি বললেন এই মাত্র। তাই চৈতন্য মহাপ্রভু সম্পর্কে আপনার লেখার কথা ছিল আরো অনেক বিস্তৃতভাবে। প্রকাশিত চৈতন্যদেব বইটি তার পূর্বাভাস মাত্র, নিতান্ত অনিচ্ছাতেই প্রকাশকের আগ্রহে বইটি প্রকাশ করেছেন আপনি। ভবিষ্যতে চৈতন্য নিয়ে বড় কাজ করার পরিকল্পনা আছে আপনার, এই বিষয়টা একটু বলবেন? মানে প্রভুর এখনো কৃপা হয়নি, এটা বুঝতে পেরেছি। বারবার তার কৃপা, একবার গুছিয়ে টুছিয়ে বসলাম, এবং বৃন্দাবনের শ্রীবৎস গোস্বামী আছেন, আপনারা জানেন অনেকে, তিনি হাওয়ার্ড সিনে এসে রাধারমণের সেবা করছেন, হাওয়ার্ড ইউনিভার্সিটি থেকে এসে। তাকে বললাম যে আপনি আমার সখার মতো, আপনি কৃপা করুন, বসে যান, বসলেই হয়ে যাবে। সেই বসাটা, কৃপাটা এখনো হয়নি। তবে হ্যাঁ, একটা জিনিস আছে যেটা রবীন্দ্রনাথ বলেছিলেন, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। এটা আছে, সবসময় বেদনা পাচ্ছি যে আরম্ভটা করতে হবে। এটা সত্যি কথাই যে চৈতন্যদেব নিয়ে আমি যতটুকু লিখেছি, সেটা আমার সেই ছোটবেলা থেকে আরম্ভ করে বিশাল বিশাল যে সমস্ত ব্যক্তিত্ব, রাধা গোবিন্দনাথ মহারামৃত ব্রহ্মচারী এবং গৌড়ীয় মঠের অনন্ত সাধু যারা ছিলেন তখনও পর্যন্ত সুস্থির পণ্ডিত, সব তাদের সঙ্গে আমার বহু বহু দেখা হয়েছে, বহু কীর্তন করেছি তাদের সঙ্গে। কাজেই এই যে দিনগুলো গেছে, তাতে মনে হয় যে
আমি চৈতন্য শিব সম্বন্ধে একটা বড় বই নিশ্চয়ই লিখতে পারবো, যেটা অন্যদের থেকে আলাদা হবে। এইটুকু। স্যার এই প্রসঙ্গে ওই ওই বইয়ে আপনারই একটি কথা, হ্যাঁ, না, আপনি একটু কফিটা খেতে খেতে শুনুন। আপনি বলেছেন যে চৈতন্যদেব বঙ্গদেশের চৌহদ্দির মধ্যে ভগবানরূপী প্রতিষ্ঠা, কখনো আবার মহাপ্রভুর গায়ে লেগেছে সাম্যবাদীর ফুরফুরে হাওয়া। কিন্তু এই ছোট ছোট সত্যের আড়ালে চৈতন্য সত্তার স্বরূপটি হারিয়ে গেছে, যা 500 বছরের নিকষে বেরিয়ে আসা উচিত ছিল। হ্যাঁ, তো স্যার এই আপনার যে লেখাটি আসতে চলেছে, আমরা প্রত্যাশায় আছি, সেখানে কি স্যার এই চৈতন্যের যে স্বরূপ, ওই আপনি যেটা বললেন যে এখনো পর্যন্ত, না, আমার তো এটা মনে হয়েছে যে চৈতন্য সম্বন্ধে যে ভাবনাটা ভাবা উচিত, দেখুন রিসার্চের জায়গাটায় এখন অনেক বড় উন্নতি হয়ে গেছে। রিসার্চটা এখন শুধুমাত্র চৈতন্য মহাপ্রভুকে ধরে হয় না। হ্যাঁ, এটা অবশ্য আমার সুকুমারী ভট্টাচার্যের সঙ্গে মেশার ফল আর কি। এটা বিষ্ণুবাবু হলে বলতেন না, কিন্তু তার একটা বড় ব্যাপার ছিল। এই যে দেখুন, এই যে কৃষ্ণনগরে এই আমার একজন খুব বড় পণ্ডিত আছেন উত্তরা সুব্রাথান বলে, ও উপেন ঠাকুর যে মানে উপেন্দ্রনাথ ঠাকুরের একটা অ্যানসেন্ট ইন্ডিয়া বলে বই বেরিয়েছে, তুমি জানো কিনা জানি না। উপেন্দ্রনাথ ঠাকুরের অ্যানসেন্ট ইন্ডিয়ার মধ্যে একটা লেখা এই উত্তরা সুব্রতম রিজিয়নাল উপরে লিখছেন, রিজিয়ন ইত্যাদির উপরে একটা খুব ভালো কথা বলছেন, যেটা কৃষ্ণনগরের সম্বন্ধে খাটে, নবদ্বীপের সম্বন্ধে খাটে। সে কথাটা খুব ইম্পর্টেন্ট যে উনি বলছেন যে ভ্যারাইটি অফ ভেরিয়েবলস। আপনি একটা ছোট্ট নদিয়া শহরের মধ্যে দেখুন, একদিকে চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ, এদিকে কৃষ্ণনগরে যিনি একটা স্বার্থ ভাবনা প্রচার করছেন কৃষ্ণচন্দ্র মহারাজ কৃষ্ণচন্দ্র, দুজনের কেবি কম সাকসেসফুল নয়, এবং এতটাই সাকসেসফুল যে নবদ্বীপের রাসে কৃষ্ণমূর্তি কটা থাকে, সপ্ত কালী, সপ্তরাস, দুর্গা, অমুক তমুক নানান রকম, কোথায় রাধাকৃষ্ণ, কোথায় সেখানে। তাহলে এই যে ভ্যারাইটি অফ ভ্যারিয়েবলস, মিশ্র ধর্মীয় সংস্কৃতি, না তা নয়, এটা হচ্ছে রিজিয়ন। যার জন্য আমি এই দীপাঞ্জনকে, তারপরে যে আমার আরেকটি বন্ধু যে তমাল, বারবার এদের কথাটা বলছিলাম যে আমাদের কিন্তু রিজিয়নাল জায়গা থেকে কাজকর্ম হওয়ার দরকার, আঞ্চলিক চর্চা বেশি দরকার, এবং সেটা ক্ষুদ্র ক্ষুদ্র পকেট থেকে বড় পকেটে যাওয়ার দরকার। তাতে জিনিসটা কি হয়, যেটা আমাকে সুকুমারীজি বলেছেন, যে একটা চৈতন্যদেবকে লিখতে তার যে সোসাইটিটার ওই ভ্যারিয়েবলটাই যে নয়, ওদিকে শাক্ত ট্র্যাডিশন আর অমুক ট্র্যাডিশন, তার লোক সংস্কৃতি আছে, তার অ্যানথ্রোপোলজি আছে, তার এথনিসিটি আছে, তার মধ্যে নদ নদী আছে, নদ নদীর পাড় গুলো আছে, এগুলো তো দেখার দরকার আছে। তাহলে এত বড় হয়তো জিনিস আমি করতে পারবো না, কিন্তু একটু একটু তো আস্বাদন করতে হবে। যার জন্য পড়ে আছি ওইভাবে, তার জন্য মনে হচ্ছে যে বঙ্গদেশের চৌহদ্দি আর কি বলবো, একটু বামপন্থী যারা, তার তো প্রথম সাম্যবাদী, যেহেতু তিনি একটা মিছিল করে কাজী দলন করতে গেছেন, অতএব তিনি সাম্যবাদী। তা ওরা বলুন, ওদের চরণে নমস্কার রইল যে একবার অন্তত একজন স্বীকার করে নিয়েছেন একজনকে, যে যিনি প্রথম সাম্যবাদী। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে চৈতন্য মহাপ্রভুর উপরে কিন্তু কোনোভাবে সুফি ইনফ্লুয়েন্স ছিল না দাদা, উনি নিজের জিনিস নিজে তৈরি করেছেন, এটা মাথায় রাখার দরকার আছে। আপনি বলেছেন যে মানে সেই সময়ে ভারত জুড়ে যেসব এই অদ্বৈতবাদী না দ্বৈতবাদী যে যারা উঠেছিল, তাদের থেকে চৈতন্য অনেকটা আলাদা, অনেকটা আলাদা। উনি রামানুজ এর থেকেও আলাদা, হ্যাঁ, রামানুজ নিম্বার্কর থেকেও আলাদা, কাজেই দার্শনিক দিক থেকেও বিভিন্ন জায়গায় আলাদা, এসব দেখতেও তা আলাদা বটে। স্যার আরবারদের কোনো প্রভাব কি, কুলশেখরের কোনো প্রভাব কি মনে পড়ছিল? আরবার সম্প্রদায়ের উনি যে দক্ষিণাত্যে গেলেন, তাদের কীর্তন, তাদের এটা কি স্যার আরবান সম্প্রদায়ের সঙ্গে
কি আছে ব্যাপারটা, উনি যেখানে গেছেন সেখানে আরবান সম্প্রদায়ের সঙ্গে মেশার জন্য যাননি। আচ্ছা, সেই লোকগুলো বরং চৈতন্যের তলায় চলে এসেছে। গোপাল ভট্ট গোস্বামী বলুন, আপনি রায় রামানন্দ, তিনি তো একটা মিনিস্টার ছিলেন, তারা যে চলে এলেন সেটা তো চৈতন্যের আকর্ষণ। তারা তো এই যে বৈরাগী হয়ে গেলেন, পুরো এখানে পাল্টে গেলেন। এইগুলো তো ওনার মতো বিশাল ওই রকম মানুষের কাছে এইসব রাজ ব্যাপারটা কোনো ব্যাপার নয়। স্যার অনির্বাণ ভট্টাচার্য, খুবই চমৎকার আলোচনা হচ্ছে। আমরা একটু আগেই এই যেহেতু আমাদের এই অনুষ্ঠানের নাম নান্দনিক নদিয়া ভাষা উৎসব, স্যার যেটা বললেন যে অবস্তু কবি মহাকবির কবিতার বিষয়, একটু আগেই আমাদের কবিতা পাঠ অনুষ্ঠান হলো, এবং এই যে অবস্তু কবিতার বিষয়, এটা নিয়ে একটা বিরাট মুভমেন্ট হয়েছে ইংল্যান্ডে, রোমান্টিক মুভমেন্ট, এবং এটা আমরা স্যারের কথা থেকে পাচ্ছি, এবং কাব্যতত্ত্ব রসতত্ত্ব থেকে স্যারের আলোচনা ধর্মতত্ত্ব এবং তত্ত্বের দিকে চলে যাচ্ছে। তা আমি ভাবছিলাম যে খুবই এক প্রাথমিক জায়গা থেকে আপনি বললেন যে মোক্ষবাঞ্ছা, যে খুব চমৎকার, যেটা কিনা মহাভারতে কামগীতার মধ্যে একদম শেষ আপনি আলোচনা করেছেন, অরিন্দম চক্রবর্তী আলোচনা করেছেন যে একদম চূড়ান্ত বাঞ্ছা। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই ধর্মের ব্যাপারটাকে আপনি, ধর্ম শব্দ বা ধারণাটাকে আপনি বর্তমান সময়ের প্রেক্ষিতে কিভাবে দেখবেন? দেখুন, ধর্ম সম্বন্ধে আমাদের দেশে কোনো দিন রিলিজিয়ন বোঝায়নি, নেভার নেভার এভার কোনো দিন রিলিজিয়ন বোঝায়। একেবারে প্রথম দিন থেকে, যেদিন থেকে ধর্ম ভাবনা চালু হচ্ছে, যেদিন থেকে যুধিষ্ঠির ধর্মরাজ, সেদিন থেকে ধর্মের ভাব, যুধিষ্ঠিরের কথা বলবো কেন, তাও আগে থেকে, হ্যাঁ, কারণ বেদের মধ্যে ধর্ম কথাটাই সেভাবে নেই, এভাবে নেই। হ্যাঁ, তানি ধর্মানি প্রথমানি চক্রু, এইসব তো আছে। এখন কোন জায়গায় মানে পুংলিঙ্গ বললে তার এই অর্থ হয়, ক্লিবলিঙ্গ বললে কি অর্থ হয়, এইসব এর মধ্যে যাচ্ছি না আমি। কিন্তু ধর্ম মানে প্রিন্সিপল, ধর্ম মানে জাস্টিস, ধর্ম মানে কি বলবো, আপনার যে একটা একটা যে যে বিধানসভায় বলে যে অর্ডিন্যান্স, অর্ডিন্যান্স ধর্ম মানে কি নয়, যা কিছুর মধ্যেই আছে, যা কিছু সেই সমস্ত বিশৃঙ্খল বস্তুকে শৃঙ্খলিত করে একটা নিয়মের মধ্যে আনা, এটাই ধর্ম। এছাড়া ধর্মের কোনো অর্থ রিলিজিয়াসিটি বা রিলিজিয়ন অর্থে কোনোদিন ছিল না, এবং এটা ওরাও বোঝেন, বিদেশি লোকেরাও বোঝেন। বিদেশি লোকেরা অনেক সময় ইন্ডিয়ান রিলিজিয়ন বলে এটাকে চালিয়ে দিয়েছে। নো নো স্যার, এই কাজে সেই জায়গায় ধর্ম দাঁড়িয়ে আমাদের দার্শনিক বিচার, কিংবা আমাদের এখানে যদি সম্প্রদায়গত যে ধর্মগুলো গড়ে উঠেছে, সেই প্রত্যেকটা ধর্মের পেছনে একটা ফিলসফি আছে। ফিলসফি ছাড়া আমাদের এখানে কোনো ধর্ম তৈরি হয়। আর যেগুলো ধর্ম এটা ভাবছেন যে স্মৃতিশাস্ত্র কিংবা ধর্মশাস্ত্র, সেগুলো তো আস্তে 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 পাল্টায়, তাই না? যেটা তো বলা হচ্ছে মহাভারতের মধ্যে, অন্যে কৃতযুগে ধর্মা, যেটা মানে সত্য যুগে যেটা ধর্ম ছিল, দাপর যুগে সেটা ধর্ম নেই, তাই না? আবার দাপর যুগে যেটা ধর্ম, আর সেটা ত্রেতা যুগে নেই, ত্রেতা যুগে যেটা ধর্ম সেটা কলিযুগে নেই। এটা যদি হয়, এবং এটাই হয়েছে, তা না হলে ওই যে কৃতেতু মানবা ধর্ম, মনুসংহিতা মানতে হবে সত্য যুগে, তারপরে অমুক তমুক গৌতম স্মৃত, তারপরে দাপরে সংকল্পিত, ত্রেতায়াং গৌতম স্মৃত, কলৌ পরাশর। পরাশর বলেই কিন্তু বিশ্ববিখ্যাত বিদ্যাসাগর মশাই তিনি বিধবা বিবাহ চালু করতে বলেছিলেন। তাহলে ধর্ম পাল্টায়, তার মানে এই যে ধর্মগুলো পাল্টায়, এগুলো অনেক ক্রমে পর্যবসিত হয়। এবং আমাদের এখন এই ধরনের সংস্কৃতির আচার্য, যার সেই রকম ইনফ্লুয়েন্স থাকতে পারে সমগ্র ইন্ডিয়া অবধি, রঘুনন্দনের মতো, সেরকম যদি থাকতেন, তাহলে আজ কত ধর্ম অন্যরকম হয়ে যেত। যত লোকাচার, যত সগোত্রে বিবাহ হচ্ছে না, আমাকে তো ভিডিও করলাম বলে ভাই সগোত্রে বিবাহ করো, নয় 6-7 পুরুষ বাদ দাও। আপনি অধর্ম করছেন, আপনি জানেন না কিছু। কাকে জানাচ্ছি?
কারণ এখন যে এমন অবস্থা, একবার বললাম ভাই সনাতন ধর্ম বলে কিছু হয় না, সনাতন মানে হচ্ছে প্র্যাকটিস। তাতে কত মানুষ খেপে গেলেন, কোন মানুষটা খেপে গেলেন বুঝতেই পারছেন। হ্যাঁ, তারা বললেন যে সনাতনী এটার উপরে চাপ। এই সনাতন, আমি বললাম দেখুন একটা কথা বলি, মহাভারতে যখন শ্বেতকেতুর বাবা উদ্দালক তিনি তার বউকে একটা লোক দিয়ে চলে গেলেন, তার সামনে শ্বেতকেতু জিজ্ঞেস করলো এটা কি হলো, তোমার স্ত্রী তাকে নিয়ে চলে গেল। বলে হ্যাঁ এরকম তো অনেক দিন ধরেই স্ত্রীলোকেরা সব অনাবৃত, যেখানে সেখানে ঘুরে বেড়াতে পারে, তাদের কেউ কেউ নিয়েও যেতে পারে, এটা কোনো সমস্যা নেই। এটা তিনি শৃঙ্খলার মধ্যে এনে বিবাহ বললেন। কিন্তু সেখানে বলা আছে, উদ্ধারক যেটা বলছেন এস ধর্ম সনাতন। তাহলে কি আজকালকার সনাতন ধর্মের মধ্যে যে এইগুলো আসে বেশ হবে না? হ্যাঁ, তাতে আবার মানে কি বলবে, সেটা বললে পরেও রাগ, বলে আপনি কি অনাবৃত স্ত্রীদের চান, বলে কি অবস্থা। আমি তখন বিপদে পড়ে গেলাম। এটা অবশ্য একটা সবাই বলিনি, ভিডিওতেও বলিনি, একটা আলোচনা একটা ছোট জায়গায় বলেছিলাম, তাতে খুবই খারাপ অবস্থা হয়েছিল। আমার ইন্টেনশন নেই, সন্দেহ করছিল। স্যার দীপাঞ্জন একটু বলবে। স্যার আপনাকে পেয়ে তো আমরা খুব আপ্লুত, আমিও আপ্লুত। কিন্তু স্যার একটা আপনার কথা তো শুনতে খুবই ভালো লাগছে, কিন্তু আমার বুক ভরা প্রশ্ন, অনেক কথা করবো না, 4-5টা প্রশ্ন স্যার ছোট্ট ছোট্ট উত্তর দিলেও হবে। কিন্তু আমি একজন আপনার পাঠক হিসেবে, এবং আমি ভাবছি আজকে দর্শক আসনে আছি, দর্শকের দিক থেকে আমি এই প্রশ্নগুলো ভেবেছি যে আমরা শুনতে চাই আপনার থেকে। দুটো প্রশ্নকে মিলিয়ে একটা প্রশ্ন, আমি প্রথম প্রশ্নটা করি। আপনি স্যার আপনার গবেষণা কর্মের যে দীক্ষা, সেইটা স্বীকার করছেন তো সুকুমারী ভট্টাচার্যের কাছে, এবং গবেষণা কর্মের কথা বলেওছেন, কিন্তু আপনার যে প্রথম গ্রন্থ বাল্মীকি রাম ও রামায়ণ, সেইটার অনুভূতি, মানে সেটা কি, মানে প্রথম গ্রন্থের ক্ষেত্রে সাধারণত একটা এমন হয় যে আমার প্রথম গ্রন্থটা আমি বিশ্বজয় করে ফেললাম, এইরকম অনুভূতি কি আপনারও স্যার হয়েছিল? আর এরই সঙ্গে সঙ্গে আমি যে প্রশ্নটা, সদ্য আমরা আমাদের জেলায় 40তম নদিয়া বইমেলা করলাম, সেখানেও দেখলাম পুরাণ কোষ একটা হাইলাইট, একটা আমাদের সকলের মানে দৃষ্টি আকর্ষণ করছে, একের পর এক খণ্ড পুরাণ কোষে, এই মোটা মোটা খণ্ড, ওটা স্যার আপনি ছাড়া তো আমরা ভাবতেই পারতাম না যে কেউ করছেন, আপনি করেছেন। ওরও অভিজ্ঞতার সঙ্গে এই আপনার সদ্য পুরাণ কোষ এবং আপনার প্রাথমিক একটা কাজ বাল্মীকি রাম ও রামায়ণ, এই দুটো সম্বন্ধে স্যার একটু জানতে চাই। প্রথম বইটা স্বাভাবিকভাবে, প্রথম বইটার যে আনন্দ সেটা প্রায় পরব্রহ্মের মতো অনির্বচনীয়, তাকে বোঝানো খুব মুশকিল ব্যাপার। কারণ আমার যে লেখালেখির জীবন শুরু হয়েছিল তা খুব স্বচ্ছন্দতার মধ্যে, কোনো ভাবনার মধ্যে ছিল না। আমার স্ত্রীর সঙ্গে একদিন রাত্রে খুব ঝগড়া হয়, ঝগড়াগুলো রাত্রেই বেশি হয়। তো মানে সংসার দেখি না ইত্যাদি যে সমস্ত স্ত্রী বলেন, এবং সবসময় আমি তখন ভাবছি সুকুমারীদের কাছে রিসার্চ করেছি, বিষ্ণুপদ ভট্টাচার্যর আশীর্বাদ ধন্য, সেই লোক সব বাজারি লেখা কে লিখবে, কোন সাধারণ লেখা তো আমি লিখি না। আমি বড় বড় পেপার করছি, এশিয়াটিক সোসাইটি, ওই বিশ্ববন্ধু, অমুক তমুক সব জায়গায় লেখা বেরোচ্ছে, বিশ্ববন্ধু আমার লেখা আছে কিন্তু জার্নালে, যাই হোক সেটা একটা ওই ইয়ে ধরে তোমার একটা ম্যানুস্ক্রিপ্টের উপরে কাজ ছিল সেটা। যাই হোক সেসব লেখালেখি করছি আর কি। হ্যাঁ, নিজেকে বেশ একটা স্কলার। এবং তো আমার স্ত্রী বললেন যে এ তো তুমি কিসের উপরে লিখলে, ওই বিশ্ববন্ধু না কোথায়? আমি বললাম যে হ্যাঁ লিখলাম। তিনি সংস্কৃতের লোক, কিন্তু এইভাবে পিচ করে কথা বলছে, চিন্তা যে কোথায় যেন কি লিখলে একটা। আমি বলছি হ্যাঁ আমি রুদ্রদেব তর্কবাগীশের উপরে তার একটা প্রবোধচন্দ্র রায়ের টিকার উপরে ম্যানুস্ক্রিপ্টের কমেন্টারি, সেটা বেরোয়নি এখনো, তার উপরে একটা লেখা লিখেছি। তিনি বলছে ওই লেখাটা কে পড়বে? আমি বললাম যে স্কলাররা পড়বে। উনি বললেন কথাটা যুক্তি আছে, 12 বছর পর আজ থেকে যদি কোন স্কলার
ওই রুদ্রদেব তর্কবাইশ কিংবা প্রমোদ চন্দ্রোদয়ের উপরে কোনো ভাবনা চিন্তা করেন, তিনি ওই লেখাটা পড়বেন, আর কিন্তু কেউ পড়বে না। কারণ তোমার লেখাটা কেন স্বাভাবিক, এটা মিথ্যা কথা নয়। কারণ আমার যে সাবজেক্ট, সেটা যে ওই ব্যাপারে সাবজেক্টের ইন্টারেস্ট না হওয়া পর্যন্ত সেই লেখাটা পড়বে না। তোমার ক্ষমতা হবে আনন্দময় লেখা। এইটাই আমার এই যে জগৎ। আমি বাংলা লিখিনি তার আগে, এখন আমি ইংরেজি বলতে পারি না, এরকম অবস্থা দাঁড়িয়েছে, ফাম্বল করি। কিন্তু তার আগে আমি কোনোদিন বাংলা লিখি, বাংলায় একটা কিছু লেখা লিখলাম, লিখিনি কিছু। ওনার আশীর্বাদ, আমার স্ত্রীর আশীর্বাদ অবশ্য ছিল, এটা ঘটনা। তিনি বাংলায় অত্যন্ত ভালো, সংস্কৃতের লোক হলে কি হবে, উনি আমার শিক্ষাগুরু। এবার রবীন্দ্রনাথটা অত্যন্ত ভালো জানেন। তো আমি চিন্তা ভাবনা করে ওকে কিছু বললাম না। এই ব্যাপারটা আমার তো আপনাদের জানাই, আপনাদের অনেকের উজ্জীবন তৈরি হবে তাতে। তো আমি একটা লেখা তৈরি করলাম, লেখা তৈরি করে আনন্দবাজারে গেলাম। তার আগে জীবনে কোনোদিন আনন্দবাজারে যাই। আনন্দবাজারে গিয়ে ঘুরছি, এদিক ওদিক, বিশাল ব্যাপার। আনন্দবাজার কিন্তু একটা চিফ মিনিস্টার্স অফিসের মতো ব্যাপার, তখনকার দিনে অন্তত তাই ছিল, এখন জানি না, এখনো স্যার তাই। হ্যাঁ এখন যাই হোক, মানে কোথাও একটা মানুষকে খুঁজে পাওয়া মানে খুব কঠিন ব্যাপার। তো আমি নিউজ রুমের পাশাপাশি ঘুরছি, আমি বলছেন যাব নিউজ রুমের পাশাপাশি ঘুরছি। সেখানে বড় বড় মানুষরা সব কাজ করে, যন্ত্রের শব্দ, খুলে দেখছি, কিছুই বুঝতে পারছি না, কার কাছে যাব বুঝতে পারছি না। এমতো অবস্থায় শক্তি চট্টোপাধ্যায়, আমি তার নামেও কানে হাত দিই, কারণ আমার সময়ের ওরকম কবি কমই ছিলেন। হ্যাঁ, মানে সুনীল টুনীলদের সবাই মানে খুব এ করতেন, শক্তিকে একটু আলাদা স্থান দিত। যাই হোক, শক্তি চট্টোপাধ্যায়কে কিরকম, শক্তি তুমি এখানে কলেজ লাইফে তোমাকে দেখেছি, এখন তারপরেই দেখছি চেহারা ফেরা পাল্টে গেছে, হ্যাঁ জামার বোতাম লাগাচ্ছে, এই আবার কি শক্তিদা? শক্তিদা তো ওই অবস্থায় কখনো দেখিনি, একটু আক্রান্ত অবস্থায় দেখতাম চিরকাল। হ্যাঁ, শক্তিদাকে দেখি তো আমি, তুই কি করছিস এখানে? আমি বললাম যে এসছি লেখা। হ্যাঁ ঠিক বুঝেছে। আমি বলছি হ্যাঁ একটা লেখা দিতাম। কিসে লিখবি? ওই রবিবার শরীর? বললাম হ্যাঁ তাই ভাবছি। রবিবার শরীর তো আগে বেরোতে, আগে দেশ পত্রিকায় কোথায় যাবো, আগে রবিবার শরীরতে যাই। বললো তো রমাদা মুশকিল হয়ে গেল। রমাদা মুশকিল হয়ে গেল মানে? মানে রমাবতী চৌধুরী। ঠিক আছে চ চ। গেলাম, রমাবতী চৌধুরী বসে আছেন, খবরের কাগজ পড়ছেন, উনি মুখটা পর্যন্ত তুলছেন। তারপর শক্তিটা গিয়ে ঘ্যাঁ করে চেয়ার টেনে বসেছে। ও বলো, শক্তি আসে কথা, শক্তি তার সঙ্গে কথা বলছে, আমি দাঁড়িয়ে আছি, ভাবো মানে লাগছে, বসতে বলতে বলছে না। হ্যাঁ, তখন ওই নবদ্বীপ কলেজে পড়িয়া ছেড়ে এখন কলকাতার অধ্যাপক, ইয়ার কি নয়। তো বসতে, বসা তো দূরে, তাকাচ্ছি এরকম, এত অভদ্র লাগছে লোকটাকে, এরকম অভদ্র হতে পারে পৃথিবীতে, এ আমি ভাবতেও পারি। তারপরে শক্তিদার কি হলো, শক্তিদার হলো ও একটা লেখা দিতে এসছে, রমাদার নিয়ে নাও, খেলে নিলেন বলে একটা। তখন রাধানাথ বলে একজন ছিল, রাধানাথ ওর পাশেই বসতো, তাও সেও কিন্তু অনেক ছোট গল্প টল্প লিখেছে, বেশ ভালোই লিখেছে রাধানাথ মন্ডল। যাই হোক, তার অনেক ইতিহাস আছে, সে ছেড়ে এলাম, কিন্তু রাধানাথ বেশ ভালোই লেখা লিখে। রাধানাথকে দিল, রাধানাথ রেখে ড্রয়িং। উনি শক্তিদার সঙ্গে কথা বলছেন, কথা বলতে বলতে শক্তি বললেন আমি উঠি, চলে চলে গেল। আমি ঘরে দাঁড়িয়ে আছি, কিছু তো একটা বলবে লোকটা। তারপরে খানিকক্ষণ পরে হঠাৎ করে খড় গাছ থেকে উঠে আমি একটু এরম করছি, একটু ওদিকে যাচ্ছি, একটু দেখছি, কি করবো, আমি তো হঠাৎ করে বেরিয়েও যেতে পারছি। হঠাৎ করে উনি উঠে বললেন আরে আপনি উনি জাননি? কি ব্যাপার? আমি যেতে চাইলাম কখন যে যাবো। হ্যাঁ, তো বলে উনি বললেন যে লেখা দিয়েছেন, কপি রেখেছেন তো? কপি না তো, কপি তো রাখিনি। এরপর যে কোনো লেখা কপি রাখবে, পরে বলবেন যে হারিয়ে গেছে, আমার লেখা ফেরত দিন, ওসব হবে না এখানে। তারপর বললেন যে দেখুন 3 মাস অপেক্ষা করুন, যদি লেখা ছাপা হয় 3 মাসের মধ্যে ছাপা হবে, তাহলে না হলে বুঝবেন অননুমোদিত। ঠিক এইভাবে ভেঙে ভেঙে আমি চলে
লেখাটা দিয়ে এসেছিলাম ভাই সোমবারে, রবিবারে ছাপা, নেক্সট রোববার। পরের রবিবারে। আচ্ছা, আমি লেখাটা দেখেছি কিন্তু কিছু বলছি না, লোকে দেখুক। স্ত্রীর কাছে একটা চ্যালেঞ্জ, হ্যাঁ, স্ত্রী করলেন, আরে তোমার লেখা বেরিয়েছে, তুমি বলো না। বললাম কি চ্যালেঞ্জ দিয়েছে না, দেখো এই আমার লেখক জীবনের শুরু, বুঝলেন। আর স্যার এই তারপরে চিত্র ধরেই তারপরে 3 মাস হুম। 3 বছর ঘষতেই হয়েছে, লিখছি লিখছি লিখছি, জিজ্ঞাসা করি। তারপরে 3 মাস পরে 3 বছর পর একটা ভাইটাল সংখ্যায় উনি ইনভাইট করলেন লেখা। আনন্দবাজারে ইনভাইট করা লেখা মানে একটা সাংঘাতিক ব্যাপার, যে আপনি লিখুন, এই বিষয়ে লিখুন বাল্মীকির রাম। মশাই আপনি কিন্তু 21st সেঞ্চুরি 20th সেঞ্চুরিতে বাস করছেন, 21st সেঞ্চুরির সামনে গোড়দোড়ায়, কাজেই সেইখানে বসে রামচরিত্র ব্যাখ্যা করবেন, মানুষ রামচন্দ্রের কথা বলবেন, দেবতা রামচন্দ্রের কথা শুনতে চাই না। হ্যাঁ, মানুষ হিসেবে তিনি যখন সেইটা বিচার করবেন। এই লেখার হলো, বেরোলো, পুজো সংখ্যা ছিল না বার্ষিক সংখ্যা ছিল মনে নেই, সেটা বেরোলো। এবং তারপরেই 7 দিন পরেই উনি বললেন যে লেখাটা কিন্তু বই হচ্ছে, আপনি বাদলবাবুর কাছে চলে যান। বাদলবাবু হচ্ছে আরেকটা বাঘ যাকে বলে, যাই হোক তার কাছে গিয়ে উপস্থিত, বইটাই বেরোলো। এটা সত্যি কথা, এই আনন্দটা, আর আনন্দ থেকে প্রথম বই, এটা জাস্ট চমৎকার ব্যাপার। একটা খুব বড় ব্যাপার ছিল, অন্তত আমাদের কাছে তখন। আচ্ছা, আপনার নামের সঙ্গে, আপনার নামের মধ্যে এই যে এত একটা ভারী ব্যাপার, নৃসিংহ প্রসাদ ভাদুরী, এই নামের সঙ্গে বাংলার পাঠকরা যখন পরিচিত হলেন, কিন্তু আপনি, আপনার লেখা ভারী, নামও ভারী, কিন্তু আপনি একজন তরুণ লেখক, জিন্স টিন্স পড়তাম, হ্যাঁ। এবং আমাকে মানে সবসময় রমাবাদু সবসময় বলতেন, মশাই আপনি কোনো সভাতে যাবেন না। কেন বলে, গেলে পরে এই যে নামটা ভারী, লেখাটা পৌরাণিক, রামায়ণ মহাভারত, এই ইমেজটা মানুষের নষ্ট হয়ে মেলানো যাবে। সেই সামনের 5 বছর কোথাও যাবেন না, কোন সভাতে যেন না দেখি আপনাকে। বলা মানে তো আদেশ, সেটা আমি সত্যি যাই, গেলে পরে যদি ইমেজ ভেঙে যায়। ঠিক স্যার। হ্যাঁ বলো বলো বলো। না স্যারের এই যে স্যার বলছেন যে জিন্স পরতেন, আমার সৌভাগ্য হয়েছিল স্যার যেহেতু প্রথম নবদ্বীপ কলেজে, স্যারের যিনি কলিগ ছিলেন আমাদের নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের সমরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সংস্কৃতের, ওনার ছেলে আর আমি ছিলাম ক্লাসমেট। তো বাবার বন্ধু তখন স্যার, শ্রীমন্ত তার নাম, আমার বন্ধু, তার কাছে স্যার ছিলেন কাকু। তো স্যার যখন ওই মাঝে মাঝে নবদ্বীপে থাকতেন, ক্রিকেট খেলা হতো, স্যার অত্যন্ত ভালো ক্রিকেট খেলতেন। আমি আজকেই বলছিলাম স্যারকে তখন দেখতে লাগতো অনেকটা পাকিস্তানের ওয়াসিম আকরামের মতন আর কি। হ্যাঁ, ও ভাগ্য, ওয়াসিম আকরাম সোজা নয়, কিন্তু বিয়েতে ওয়াসিম। হ্যাঁ আচ্ছা বলছি। হ্যাঁ, আমি বলছিলাম যে ভগবত গীতায় অর্জুনকে বারে বারে ভগবান বলছেন যে আত্মার, বারংবার বলেছেন আত্মার কোনো মৃত্যু নেই, হ্যাঁ আত্মা অবিনশ্বর। তা সেই বিষয়ে চার্বাকরা যদিও মানেন না, যে এবং আমাদের আস্তিক্যবাদী যারা, তারা সেটা মানছেন, পরলোক তত্ত্বে বিশ্বাস করছেন এবং আত্মাকে মানছেন। এই বিষয়ে যদি একটু স্যার আলোকপাত করেন, বা এই বিষয়ে আমার এতটুকু আলোকপাত করা এইরকম একটা জায়গায় হবে না। এই যে চার্বাকপন্থী আর বেদান্তির কিংবা অন্যান্য দার্শনিকদের আত্মা মানা এবং না মানা, এটা বিচার সভা, আমি যতখানি ছোট লোক এবং চতুর যেভাবে কথা বলছি এতক্ষণ ধরে, তার সঙ্গে মানাবে না, এবং এতটাই গম্ভীর হয়ে পড়বে যেটা সবাই চলে যাবে। বিজ্ঞানও বলছে শক্তির বিনাশ নেই। না আসলে দেখো, চার্বাক কি মানলো না মানলো আমার সোজা কথা, কি না মানলো না মানলো আমার বোঝার দরকার নেই। তারা তো এমনি চারুবাক, তাদের নিয়মই হচ্ছে যে রেণংকৃত বা ঘৃতং পিবেত, এবং ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমন, যে দেহ ভস্ম হয়ে গেল তার তো আগমনের আশা নেই, পুনর্জন্ম নেই, কাজে যা ইচ্ছে করে যাও। এটা যা ইচ্ছে করার জায়গা তো চৈতন্যপন্থী হোক কিংবা অন্যান্য পন্থী হোক কিংবা বেদান্ত পন্থী হোক, এটা তো হতে পারে না। কাজে এটা খুব প্রসার বড় আলোচনার ব্যাপার, এটা নিয়ে এখানে আলোচনা হয় না। স্যার সুব্রত তো একটা কথা বলেছিলেন, মানে আলোচনা করেছিলেন যে নবদ্বীপের যে জ্ঞান চর্চা আর নবদ্বীপের যে ভক্তিবাদ, এই দুয়ের মধ্যে সুব্রত একটু যদি বিষয়টা বলেন। আচ্ছা, তার আগে একটা
বলে নিই আপনার প্রশ্নটা যাওয়ার আগে, যে দর্শকদের মধ্যে থেকে কিন্তু বা শ্রোতাদের মধ্যে থেকে আমরা 5টা প্রশ্ন নেব, একটু চিন্তা করে রাখবেন বা আমরা সেই প্রশ্নগুলো প্রশ্ন এসে গেছে? আচ্ছা আচ্ছা, বেশ আমাদের দিয়ে তাহলে দেবেন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, চৈতন্য চরিত গ্রন্থগুলোতে নবদ্বীপ সম্পর্কে বিদ্যাচর্চার গৌরবময় স্থান বলে উল্লেখ থাকলেও এবং গৌরাঙ্গে পড়াশোনা নিয়ে কথাবার্তা থাকলেও রঘুনাথ শিরোমণি সহ তখনকার নবদ্বীপের বিস্তৃত উল্লেখ পাওয়া যায় না। গৌড়ীয় বৈষ্ণব ধর্মে যেহেতু ভক্তিবাদ প্রধান, তাই কি তারা জ্ঞান চর্চার ঐতিহাসিক প্রেক্ষাপটকে এড়িয়ে গেলেন? এর সঙ্গে আরেকটা প্রশ্ন, গৌড়ীয় বৈষ্ণব ধর্মের সঙ্গে বেদান্তের সংঘাত ও মিলনের রূপটি কেমন? সংঘাত এবং হ্যাঁ? সংঘাত এবং কি বলছে? বিরোধ মিলন বলে যদি কিছু থাকে আর কি, বেদান্তের সঙ্গে যদি গৌড়ীয় বৈষ্ণব ধর্ম দর্শনের কোনো বিরোধ তো ছিলই নিশ্চয়ই, যদি মিলনের বিষয়ে কিছু থাকে ছিল আবার ছিল না, সেটা একটু এখন সেটাও খুব বড় প্রশ্ন হয়ে গেল এইখানকার এই বলার। যদি সম্ভব হয় আর কি। প্রথমত বলি যে রঘুনাথ শিরোমণি সামান্য হলেও চৈতন্য মহাপ্রভুর লোয়ার কন্টেম্পোরারি হতে পারে, এরকম একটা সন্দেহ কিন্তু অনেকেরই আছে। তার থেকে তিনি ছোট, না না, বছর 40 বড়। আমি বলি হ্যাঁ, এরকম একটা মতামত আছে। আচ্ছা, আর একটা মতামত আছে যে রঘুনাথ শিরোমণি চৈতন্য মহাপ্রভুর থেকে বড়, এবং এতটাই বড় যে তিনি এতটাই ইম্পর্টেন্ট হয়ে উঠেছিলেন, যার জন্য সার্বভৌম ভট্টাচার্য তার গুরুস্থানীয়, তাকে নবদ্বীপ ছেড়ে চলে যেতে হয়েছিল উড়িষ্যা। ঠিক আছে, এটা নিয়ে কোনো ব্যাপার নেই, আমার এ নিয়ে কোনো মন্তব্য করারও দরকার নেই। কিন্তু চৈতন্য মহাপ্রভুকে আমি সবসময় এ কথা বলে আসছি, উনি কিন্তু স্বতন্ত্র পুরুষ। উনি কে ন্যায় লিখছে কে না লিখছে তার সঙ্গে কোনো ঝগড়াও নেই, বিবাদও নেই। আর সবচেয়ে বড় কথা, যারা নৈয়ায়িক ছিলেন তখনকার দিনে, তারা অনেকেই তাদের লেখার আরম্ভে ভগবান কৃষ্ণের বন্দনা করেছেন, সার্বভৌম ভট্টাচার্য থেকে মথুরানাথ তর্কবাগী সকলে। এমনকি যেটা MA ক্লাসে পর্যন্ত পড়ানো হয়, সেখানেও নূতন জনধরা রুচয়ে গোপবধূটি দুকুল চৌরায় তসময়ী নমঃ কৃষ্ণায় সংসার মহীরহস্য বিজয়। বেদান্তটাও ঢুকে পড়ে কিরকম ভাবে, একদিকে তসময়ী নমঃ কৃষ্ণায়, আর একদিকে কিন্তু সংসার মহীরহস্য বিজয়, ন্যায়শাস্ত্র ঢুকে পড়ল। ভাবুন, বিজাঙ্কুর ন্যায় ওরা ঈশ্বর প্রতিষ্ঠা করবে, তাতে অসুবিধাটা কি আছে? বৈষ্ণবদের তো ও ব্যাপার নেই, আকুতি হলেই হলো, আর তো কিছু লাগছে না। মধুরনাথ তর্কবাসী মাগিস তো মানে একটা প্রচলন অঙ্গুলি বলছেন যে বেলুর ফুটোয় ফুটোয় তার যে হাত চলছে, এই অঙ্গুলির পর্যন্ত বর্ণনা দিয়েছেন। হ্যাঁ, তাহলে এবং অষ্ট কিঞ্চিত কুঞ্চিত হচ্ছে, এর জন্য কবিতা লিখেছে আরম্ভে। কাজে তাদের সঙ্গে চৈতন্য মহাপ্রভু বিরোধ করতে যাবেন কেন? বরঞ্চ নবদ্বীপের ন্যায় চর্চার ফল এমন ছিল সেটাই সকলে মেনে নিত। কিন্তু চৈতন্য মহাপ্রভুর যে এই যে বৈষ্ণব ধর্ম, সেটা এতটাই জাগরণ তুলেছিল যে এই শ্লোকটা তো বিখ্যাত হয়ে আছে, যে এইখানে পুরো শ্লোকটা হয়তো আমার মনে নেই, যে এরকম তো ঘটেছে যে এই কলিযুগের কি দুর্ভাগা এই দেশ হলো, যে শিরোমণি হতে হুতম সর্বম, শিরোমণি হতে হুতম সর্বম, মানে একটা পক্ষ আছে যারা সব সময় ওই রঘুনাথ শিরোমণির ন্যায় চর্চা করছে এবং সেই আগুনে ঘি ঢালছে, তার মানে একটা ধারা। এবং আর একটা ধারায় বৈষ্ণবরা কি করছেন, এই সমস্ত জগৎটাকে হরিনামের মতো হরিনামের মতো জিনিস দিয়ে ভরিয়ে তুলছেন। তাহলে বলি করি পরাক্রম বলে কি অবস্থা হলো, হরিনাম দিয়ে এরকম ভুলিয়ে রাখার চেষ্টা করছে বৈষ্ণবরা। এই দুটো জিনিস, অর্থাৎ কিনা একদিকে রঘুনাথ শিরোমণি এবং আরেকদিকে চৈতন্য মহাপ্রভু, দুজনেই কি করলেন, বলি কলি পরাক্রম, কলির পরাক্রম দেখো কি বলিয়ান হয়ে উঠেছে কলি, যে এরা দুই পক্ষই বসে বসে
সমস্ত জগতের আসল তত্ত্বটাই ভুলিয়ে দিল, বেদান্ত ভুলিয়ে দিল, অমুক ভুলিয়ে দিল, তমুক ভুলিয়ে দিল। এ কথা তো তখনকার দিনে হয়েছে। কাজেই আমি বলবো যে ন্যায়শাস্ত্র কিংবা ইত্যাদির সঙ্গে ওনার কোনো সম্পর্কের কোনো সমস্যা নেই। কারণ আমার মনে আছে নন্দকিশোর গোস্বামী বৃন্দাবন থেকে, আপনারা জানেন কিনা তার নাম, তিনি ভাগবত পাঠ করতে আসতেন এই আপনার শ্যামবাজারের মোড়ের ওখান থেকে ওই ভবানীচরণ এভিনিউ না কি একটা আছে, ভবতারণ এভিনিউ না কি ভবানীচরণ এভিনিউ একটা কি আছে, বিখ্যাত রাস্তা। সেইখানে একটা জায়গায় এইরকম একটা কলতলা ছিল, একটা বড় বাড়ির, পুরোনো বাড়ির কলতলা। সেই কলতলাতে আমরা বসতাম, হ্যাঁ। এবং আমি তখন MA পড়ছি। তো উনি উনি পড়াচ্ছেন কি, ভাবুন বইটা কি পড়াচ্ছেন, মানে পাঠ করছেন কি বই, ওই চৈতন্য চরিতামৃত কিংবা অন্যান্য গ্রন্থ নয়, উনি গোবিন্দ লীলামৃত পাঠ করছেন কৃষ্ণদাস কবিরাজের, যেটা রসশাস্ত্রের ব্যাপার। এবং 6 মাস ধরে একটা শ্লোক ব্যাখ্যা করলেন, কুঞ্জে কুঞ্জে বিহারতি নকে নাপি সংলস্যতি। তিনি কুঞ্জে কুঞ্জে বিহরণ করছেন, তাকে কেউ দেখতে পাচ্ছে না, এই ব্যাখ্যা করছেন। তো ওনার সঙ্গে আমরা সংস্কৃত কলেজে একবার দেখা হলো। উনি বললেন, আপনি সংস্কৃত কলেজে? একটু ন্যায়শাস্ত্র চর্চা করছি। তখন 76 বছর বয়স। বলে ন্যায়শাস্ত্র চর্চা না করলে না জীব গোস্বামীর সন্দর্ভগুলো বোঝা যায় না। ভাব, একটা লোক ন্যায়শাস্ত্র চর্চা করতে এসছে, তার মানে জীব গোস্বামী ইত্যাদির মধ্যে ন্যায়শাস্ত্রের ইনফ্লুয়েন্সটা কি পরিমাণ আছে, এটা একবার ভাবুন। তাহলে এই যে ন্যায়শাস্ত্র, এটা কিন্তু ওদের বিরোধী কোনো গোষ্ঠী নয়, তারা চৈতন্য মহাপ্রভুকে কিছু করে, বরঞ্চ অনেক সম্পদ, অনেক ঝামেলা, অনেক বেশি করেছেন কিন্তু বেদান্তীরা চৈতন্যের। অথচ বেদান্তীদের পক্ষে কোনোভাবে এই ঝামেলা করা উচিত ছিল না। যেখানে শঙ্করাচার্যের মতো লোক বলছেন, সন্তি উভয়লিঙ্গা শ্রুতয়া, 2 রকমের শ্রুতি আছে, ব্রহ্মকে সাকার হিসাবে প্রতিষ্ঠা করা যায়, ব্রহ্মকে নিরাকার হিসাবে প্রতিষ্ঠা করা যায়। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে সবাই যদি বেদান্তিতে নিরাকার নিরাকার করতে থাকেন, সেগুলো মানব না ব্যাপার। স্যার সেটা প্রকাশ হয়নি, মানে এই যে সাকার ব্রহ্মের সাকার রূপের, এটা তো সেভাবে প্রচারিত হয়। প্রচারিত তো হয়ে চৈতন্য মহাপ্রভু তো সেটাই করেছে। চৈতন্য মহাপ্রভু কিংবা জীব গোস্বামী তো বলবেন যে যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা। বেদান্তের নামে চিন্তা ভেদা হয় না না, বেদান্তি কে ওদের কাছে? বেদান্তিকে তো ওরা পাত্তাই, আমি প্রথমেই সেই শ্লোকটা বললাম, তাই না? প্রথমেই তো বললাম যে ভস্ম ধূল ভদ্রমস্তু আমাদের, আমাদের তো কৈতব প্রধান ওটা। স্যার এক্ষেত্রে তাহলে যেটা বলা হয় যে চৈতন্যদেবকে বাধ্য হতে হয়েছিল স্মার্ত বা নৈয়ায়িকদের চাপে নবদ্বীপ ছাড়তে, এটা বাজে কথা। চৈতন্যদেব সব বাধ্য হয়ে কোথাও যান। চৈতন্যদেবের অত্যন্ত প্যাশনেট, তিনি পালিয়ে গেছেন, আর ভালো লাগছে না সংসার। কাছাকাছি থাকলে পরে কি হয় সেটা তো অদ্বৈত প্রভু এবং নিত্যানন্দ প্রভু দেখিয়ে দিয়েছেন। একবার তো রওনা হয়েছিলেন বৃন্দাবন, যেতেই পারলেন, বাড়িয়ে নিয়ে আসলেন এখানে অদ্বৈত প্রভুর আশ্রমে, সেখানে বসে ভাত টাত খাইয়ে বিষ্ণুপ্রিয়া দেবী এলেন, দেখা টাকা হলো, হ্যাঁ, চললেন তিনি আবার। তার কাছাকাছি থাকলে ওনার কি গতি? স্যার মনটা ভরে যাবে একটা যদি স্মৃতি আপনি একটু রোমন্থন করেন। আমাদের শহর, আমাদের জেলা, আমাদের বাংলার অন্যতম সাহিত্যিক সুধীর চক্রবর্তী, আমরা তাকে খুব ভালোভাবে স্মরণ করি। শ্রীরামকৃষ্ণ পাঠাগার থেকে ধ্যানে আলোক রেখা, তাতে ধরা হয়েছে ওনাকে অনেক রকম ভাবে। আপনার অভিজ্ঞতা পাইনি সেভাবে, সেখানে তখন আপনাকে সেইভাবে পেতে পারিনি আমরা। কিন্তু স্যার সুধীর চক্রবর্তীর কাছ থেকে আমরা কিন্তু শুনেছি অনেক কথা, কিছু কিছু কথা, যেমন উনি যখন সাহিত্য একাডেমি পাচ্ছেন সেই মঞ্চের কথা, আপনি স্যার 2016 সালে সাহিত্য একাডেমি পেয়েছেন, সেই মঞ্চের কথা একটু জানার ছিল। আর সুধীর চক্রবর্তী, সাহিত্যিক সুধীর চক্রবর্তীর সম্বন্ধে কোন স্মৃতি? দেখুন, সুধীর চক্রবর্তী আমার মতে মানে হি ইজ আ লিজেন্ড, এবং হি ইজ আ পোয়েট। এটা হচ্ছে ঘটনা। ওনার গদ্যগুলো হচ্ছে পোয়েট্রি। হ্যাঁ, উনি যেভাবে বাউল সম্প্রদায়ের গলিতে গলিতে তাদের সংসারের মধ্যে ঢুকে পড়েছিলেন, প্রত্যেকটি তাদের শব্দ, ব্যবহৃত শব্দ যেভাবে আমাদের বুঝিয়ে বুঝিয়ে বলেছেন, এবং যে ভাবনাতে, যে কায়দায় বুঝিয়ে বলেছেন,
সেটা কবিত্ব ছাড়া সম্ভব নয়। যেভাবে লিখেছেন একটা গভীর নির্জন পথ, পড়তে পড়তে আপনার মাথা খারাপ হয়ে যাবে, এত আপনি ছাড়তে তো পারবেন না সুধীর চক্রবর্তীকে। আর ব্যক্তিগত জীবনে দেখুন, বলতে গেলে অনেক কথা হয়ে যায়। ব্যক্তিগত জীবনে আমি একবার কোথায় কি কৃষ্ণনগরই এসেছিলাম বোধহয়, তাই না? শ্রীরামকৃষ্ণ পাঠাগারে এসেছিলেন স্যার হ্যাঁ, আপনি। এটা কোথায় এসেছিলাম আর কি। হ্যাঁ। সেখান থেকে সুধীর চক্রবর্তী বলেন যে আজকে কিন্তু আপনার কাজ আছে, আপনার সঙ্গে আজকে যাব, কিংবা এমন ছিল না বোধহয়, আমি কি সেদিনই ফিরে গেছিলাম আমার মনে নেই, বললেন যে আমার সঙ্গে যেতে হবে এক জায়গায়। ঠিক আছে, যাব, সেখানে আপনাকে গিয়ে কিছু বলতে হবে। সুধীরদার সঙ্গেই আছি, আমি না করতে পারছি না। তো ফলত সুধীরদাকে নিয়ে আমার মনে হচ্ছে সেই দিনই হবে। উনি ফিরলেন বোধহয় আমার সঙ্গেই, বললেন একটা জায়গায় নামলাম, সেখানে নেবে সুধীরদা বললেন মশাই আপনি যা যা পড়ে আছেন না এতে হবে না। ওই আমার যেই অবস্থা ছিল যেটা, ওই জিন্স জামা প্যান্ট সব, উনি বলেন যে এটা এটা চলবে না মশাই, আপনাকে ধুতি পাঞ্জাবি এসব দিচ্ছি, আপনি পড়ুন, একটু নাটক করতে হবে। বললাম যে নাটক মানে আমি নাটক করবো নাকি? বললেন না, নাটক না, এই যে আপনি জিন্স ছেড়ে ধুতি পরছেন এই তো নাটক। বললাম তা বটে। সেখানে একটা ধুতি দিল, তারপরে একটা পাঞ্জাবি দিল, সেই পাঞ্জাবি পরে কি একটা বক্তৃতা দিল, এটা আমার মনে আছে। আর সুধীর চক্রবর্তী খুব আহু করলেন, আমিও সুধীর চক্রবর্তীকে খুব মানে আহাহু করলাম। সে মানে আহাহু, সেটা মানে সাধারণ অবস্থায় জানলে পরে সে বিষ্ণুবাবুর মতো অবস্থা দাঁড়াবে। বিষ্ণুবাবু বললেন যে, বিষ্ণুবাবু বলেছিলেন একবার, মানে একজন খুব বোকা বোকা, আমরা অবশ্য বুদ্ধিমানই ছিলাম, হ্যাঁ, খুব বোকা বোকা লোকেরা তারা নানান রকম একটা কথা মানে বলছে আর কি, নানান রকম এই ওকে বলছে যে তুমি খুব ভালো গান গাও, আর এই বলছে যে তুমি খুব ভালো নাচো, এরকম বলছে। তো সেই রকম জায়গায় বিষ্ণুবাবু কোথাও কোথাও না গিয়েছিলেন, তিনি সেই শ্লোক শুনে আমাকে একটা শ্লোক বললেন। তখন বললেন যে উষ্ট্রখা, এটা দিয়ে শেষ করি, উষ্ট্রখানা বিবাহে তু গর্ধবা গীত গায়কা, উটেদের বিয়ে হচ্ছে, সেখানে সমস্ত গাধা গান গাইছে। তার পরের লাইনটা হচ্ছে মুখ্য, পরস্পরম প্রশংসন্তি, দুজনে দুজনের প্রশংসা করছে, অপরূপম অহধ্বনি, অসাধারণ অসাধারণ। গাধাকে উট বলছে কি গান তোমার, আর উটকে গাধা বলছে তুমি মতো সুন্দর পৃথিবীতে নেই, কিরকম উট তোমার পিছনে কুঁজ আছে এরকম তো আমার নেই, এত সুন্দর পৃথিবীতে হয়। তো আমরা ওই রকম পরস্পর প্রশংসন্তি করছিলাম, যদিও আমরা গাধা ছিলাম না কিংবা উট ছিলাম। স্যার আপনার ভিডিওতে আপনি যে এই যে আপনার নাম এখন সার্চ করলেই কিন্তু আপনার এই ছোট ছোট ভিডিও, আর সেখানে নিরামিষ মাছ হেডিং আপনি দিয়েছেন, নিরামিষ মাছ, মানে দেখেই শুরু না করে আমরা শেষ করতে পারি না। এত স্যার এত বুদ্ধি, এত সৃজনশীলতা, এত মানে পাঠক বা এত দর্শকদের চাহিদা কি, সেটা স্যার আপনি কিভাবে বোঝেন? যে লোক আনন্দবাজারে লেখা আরম্ভ করেছে, রমাপদ চৌধুরী তাকে বলে দিয়েছিলেন, সেই লোকটাকে বলে দিয়েছিলেন আপনি কিন্তু মশাই পাঠক, আপনি লেখক, পাঠক কি চাইছে আপনি সেইটা পূরণ করছেন, আপনি নিজে আগে পাঠক হন তারপরে লেখক হবে। তাহলে যতদিন পাঠক থাকবেন ততদিনই আপনি ভালো লেখক, আর যতদিন পাঠক থেকে হঠাৎ লেখক হয়ে যেই হয়ে যাবেন না, তখন আপনার মেজাজটা অন্যরকম হয়ে যাবে। সেই পালসটা সেটা বোঝা হওয়ার যাবে না। চেষ্টা করতে, ঠিক। তাহলে লেখক হতে পারবেন না জীবনে। এই উপদেশটা আমি মনে রেখেছি। এখন স্যার এবার আমরা একটু পাঠকদের দিকে একটু বাবা, আমি যে কখন যাবো, চমৎকার আলোচনা শুনছি, রস এবং তর্ক তার দুজন মানে দুটোর মিলনের মধ্যে দিয়ে আমাদের চমৎকার আস্বাদন হচ্ছে। একটা প্রশ্ন, রবীন্দ্রনাথ বিশ্বাস আপনি কি এখানে আছেন? একটু মাইক্রোফোনটা প্রবাদ জ্যোতি লেখক, জ্ঞানবৃদ্ধ বয়বৃদ্ধ নৃসিংহ ভাদুরীর নিকট আমার আমাকে কেউ প্রশংসা করবেন না। বিষ্ণুবাবু বলেছিলেন আমার অধ্যাপক যে অতিরিক্ত আত্মপ্রশংসা শুনলে নাকি পরজন্মে ঘর জামাই হয়, কাজে সেটা যদি কৃষ্ণনগরেই না হতে হয় তাহলে একদম প্রশংসা করবেন না, আমি আপনাকে উত্তরণ করিয়ে ঘরদারি থেকে জামাইতে নিয়ে যাবো, সেদিক থেকে চিন্তা নেই।
আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে আপনার এই যে আমি যখন শ্রী চৈতন্যের জীবনী পড়তে গিয়েছি সেখানে কি শ্রী চৈতন্যের তিরোভাবের কথাটা সমাধান করতে পারিনি। আর চৈতন্যের কবিরাজ গোস্বামী যা বললেন, যে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত যে আমি আপনার প্রশ্নটা বুঝে গেছি। আবার গুপ্তের অথবা আপনার যে কবি কর্ণপুরের যে চৈতন্য চন্দ্র যে নাটক, এগুলো পড়তে গেলাম যখন, তখন দেখলাম যে এখানে সমসাময়িক লেখকেরা চৈতন্য তিরোভাব নিয়ে এক পথ পোষণ করেন। একটা লোকের তো আমি এই বিষয়ে আপডেট করবো। আমি বলছি আপনাকে, আপনার প্রশ্নটা আমি বুঝেছি। কারণ এই প্রশ্ন একজন নয়, দুজন নয়, অন্তত 200 লোক আমাকে এই প্রশ্ন করেছেন যে আপনি চৈতন্য সম্বন্ধে এত চিন্তা করেন, তা আপনি চৈতন্য মহাপ্রভুর মৃত্যু নিয়ে, তার প্রয়াণ নিয়ে কোনো কথাবার্তা বলেন না, কেন বলেন না? আমি বললাম যে এটা যেহেতু আমি কোনোভাবেই সমাধান করতে পারবো না, এবং যারা যারা সমাধান করতে গেছেন তারাও পারেননি অনেক আগে, আমার থেকে অনেক পণ্ডিতরাও চেষ্টা করেননি, দিনের সেন চেষ্টা করেননি, সেখানে আমি কেন চেষ্টা করতে যাব? বিশেষত আমি তো একেবারেই গোয়েন্দা নই, তাই না? গোয়েন্দা হলে কেন মারা গেল, তার অমুক জায়গায় অমুক ট্রেস পাওয়া গেছে, এইসব ভাবে চিন্তা করতে করতে আমি পুরীর বিভিন্ন জায়গায় খুঁজতাম। সেই চিন্তাটা এতকাল পরে কোনো টেস্ট দিয়ে বেলাতে পার, আপনি আর প্রশ্ন করবেন না, আপনার মুন্ড খসিয়া পড়িবে। আচ্ছা, তমাল বন্দ্যোপাধ্যায়ের একটা প্রশ্ন আছে। আপনার অনেকে বলেন যে উড়িয়াদের ব্যবসা নষ্ট ছিল শ্রী চৈতন্যের উদারতার জন্য, তার জন্য আমি তো বললাম এই গোয়েন্দাগিরির মধ্যে আমি নেই। তমাল বন্দ্যোপাধ্যায় 2-3 4টে বেশি চলে যেতে হবে। স্যার আমি তমাল বলছি, তমাল বন্দ্যোপাধ্যায়। তুই আবার বলছিস কেন? তুই টেলিফোনেই বলতে পারবি। বলছি স্যার, একটাই প্রশ্ন যে বেদ বা ওই পৌরাণিক যুগে আমরা কোনো মূর্তি পুজোর কোনো রেফারেন্স পাই না, কারণ সেই সময় দেবতাদের অনেকটাই মন্ত্রদ্র। আমি শেষ করি তোমার প্রশ্নের আগে, শেষ করি। হ্যাঁ, এটা সুকুমার দিও বলতো কোনো মূর্তি টুর্তি হয় না। হ্যাঁ, কিন্তু বেদের মধ্যেই আছে যে এক জায়গায় একটা লোক ইন্দ্রের মূর্তি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেটা মনে থাকলে মন্ত্রটা বলে দিতাম। ঝুড়ির মধ্যে ইন্দ্রের মূর্তি নিয়ে ঘোরা হচ্ছে, বলা হচ্ছে, এবং সে বলতে বলতে যাচ্ছে যে ইন্দ্র নিবি গো, ইন্দ্র নিবি গো। ঠিক এইভাবেই কিন্তু মন্ত্রটা আছে, এবং তোমার কাজ হয়ে গেলে পরে আবার তুমি এই মূর্তিটা ফেরত দেবে। ভাবো কতবার পাটোয়ারি বুদ্ধি সম্পন্ন বৈদিক। একদম। কিন্তু এটা ব্যতিক্রম না, ব্যতিক্রমের কথা বলো না, মূর্তি ছিল না সেটাকে স্বীকার করে যে হ্যাঁ মূর্তি ছিল। আচ্ছা, মূর্তি ছিল ধরলাম, কিন্তু আজকে যে আমরা প্যান্থিয়নটা দেখি, যে এই যে দুর্গা, কালী, সরস্বতী, জগদ্ধাত্রী, এই যে মূর্তিগুলো, এগুলো তো সব তন্ত্র থেকে ভেঙে এসেছে। কেন তন্ত্র থেকে বেরোবে কেন? আচ্ছা, প্রত্যেকটা দেবতার মূর্তি কিন্তু মন্ত্র মূর্তি, তারা মন্ত্র মূর্তি। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু সে বুঝলে মানে এটা বললে কি করে হবে? আমি আজকে যদি দুর্গা মূর্তি, মন্ত্র মূর্তি, যেভাবে মন্ত্র তৈরি হচ্ছে সেইভাবে যদি মূর্তি তৈরি করি, তাহলে কি সমস্যাটা কোথায় দাঁড়াবে? কিন্তু স্যার এই যে রূপকল্পনাটা হচ্ছে, যেমন ধরুন আমাদের এখানেই চন্দ্রচূড় তর্ক পঞ্চানন, উনি ব্রহ্ম শাসনের, উনি যেভাবে জগদ্ধাত্রী কল্পনা করছেন, বা কালীর যে কল্পনা, আগমবাগীশ পরবর্তী। একটা কথা হচ্ছে যে এই ধরনের বরিষ্ঠ মানুষ যারা, তারা তো দেখতে পারেন এটা, তারা এইভাবে দেখতে পারেন, তারা দেখেছেন, সেই মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। আমার মনে আছে আমার একজন খুব বৈষ্ণবদের মধ্যে একজন, আমার গুরুস্থানীয়, আমার গুরুর গুরুস্থানীয় তিনি, আমি একটা খুব ছোট্ট একটা বৈষ্ণব সম্প্রদায়, সেখানে রঘুনাথ চৈতন্য প্রভু বলে একজন, তিনি তার শিষ্যকে একটা মূর্তি দিয়েছিলেন, বলেছিলেন আমার স্বপ্নে পাওয়া মূর্তি। মূর্তিটা রাধাকৃষ্ণের মূর্তি, কিন্তু সেই মূর্তিটা কি অদ্ভুত যে পদাবলী সাহিত্য এবং ইত্যাদির মধ্যে বংশী শিক্ষা বলে একটা জিনিস পাওয়া যায়, যে রাধারানীকে কৃষ্ণ বংশী শিক্ষা দিচ্ছেন, এরকম একটা। সেইখানে রাধারানী কৃষ্ণের একেবারে মুখের কাছে এসে পড়েছেন, এবং প্রায় এতটাই ঘনিষ্ঠতা যে এই বাঁশিটা আমি এরকম বাজছি, দেখো তুমি বাজিয়ে দেখো, এইরকম জায়গায় মাথার দুটো রয়েছে। সেই মূর্তির মতো মূর্তি আমি কখনো দেখিনি পৃথিবীতে। স্বপ্ন মূর্তি, স্বপ্ন মানেই মন্ত্র মূর্তি। একদমই স্যার, কিন্তু একটাই কথা, যে এই যে মহারাজা কৃষ্ণচন্দ্রের
সমসাময়িক সময়ে যে পৌত্তলিকতার যে একটা শুরু হলো, একটা পরিসর তৈরি হলো। পৌত্তলিকতা নিয়ে এবং আমি বুঝতে পেরেছি, তোমার কথাটা বুঝতে পেরেছি। পৌত্তলিকতা নিয়ে তো যত গোলমাল ছিল, প্রথমত বেদান্তীদের, তারপরে দ্বিতীয় হচ্ছে কলোনিয়ালদের, অর্থাৎ যারা এখানে এসে প্রতিষ্ঠা করতে বসেছিলেন তারা আমাদের দেবতাদের কোনো মূর্তি থাকতে পারে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা তো হওয়াই যায় না যে এই কথাটা তো আমাদের শাস্ত্রের মধ্যেই ভাবনা, যে মদ্ভক্তানাং বিনোদায় ব্রহ্মণ রূপকল্পনা, ভক্তদের বিনোদনের জন্যই ব্রহ্মের রূপ কল্পনা হয়েছে। এবং সেই রূপ তো এরকম এরকম হবে, যে শ্লোকটা বিখ্যাত ব্যাসদেব লিখেছেন বলে, এবং সেটা এতই রসতত্ত্বের বিষয় যেটা বলতে গেলে তো একটা আমাকে আর আজকে বাড়ি যাওয়া হবে না। বুঝতে পেরেছি? তিনি লিখছেন যে আমি 3টে দোষ করেছি পৃথিবীতে। ব্যাস লিখছেন, তিনি তো কবি, বলছেন 3টে দোষ করেছি। দোষত্রয়ম মত। কি দোষ করেছি? রূপং রূপ বিবর্জিতস্য ভবত। এই যে রূপ বর্জিত, তার রূপ নেই, সেই রূপ আমি কল্পনা করেছি। ব্যাপিত্বঞ্চ নিরাকৃতম, তোমার ব্যাপিত্ব আমি নষ্ট করে দিয়েছি। তীর্থযাত্রাধিকা, তুমি যে সর্বব্যাপী সর্বত্র আছো, এই বোধটা আমরা ভাবনা বলছেন তিনি আমি দোষ করেছি। এটা কিন্তু রসশাস্ত্রের বিষয়, ভাসতে বুঝে দেখ। আমি দোষ করেছি। কি দোষ? না, তার ব্যাপিত্ব নষ্ট করে দিয়েছি। কি করে? এই তীর্থ সেই তীর্থ, এখানে তিনি আসেনি মথুরাতে কৃষ্ণ, বৃন্দাবনে কৃষ্ণ সব সময় আছেন, নবদ্বীপে চৈতন্য মহাপ্রভুর জায়গা। এই যে আমরা তৈরি করছি, আমরা তো সর্বব্যাপিত্ব নষ্ট করে দিয়েছি, তাই না? একদম তাই না? আর কি যে আর কি হচ্ছে যে ব্রহ্ম হচ্ছে অনির্বচন, তাকে কোনো শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না। আমরা সেখানে স্তব স্তুতি লিখে সমস্ত দেবতার, যে কৃষ্ণ সে কৃষ্ণ, যে কালী সে কালী, তাদের সমস্ত রূপ কল্পনা করেছি। তাহলে মদ বিকলতা দোষত্রয়ম সন্তব্যং জগদীশ মদ বিকলতা দোষত্রয়ং মত। আমার এই বিকলতা, এই যে আমার বিকলত কাজ করলাম, এই যে সমস্ত কাজগুলো করেছি, এই 3টে দোষ আমার ক্ষমা করে দিও প্রভু, আমিও সেই ক্ষমাই চাই। মূর্তিমান। খুবই চমৎকার, চমৎকার আলোচনা। একটা জার্মান শব্দ আছে ফোর্টস্টেলুম, মানে চিন্তা এবং যুক্তিতে বিকৃত হওয়ার আগে যে অবস্থা। আমরা আজকে আলোচনায় এই অধ্যাপক যে চিন্তা, তার যে ব্যাপ্তি, তার রূপ এবং বচন, এই 3টে আমরা একসাথে পাচ্ছি, এবং এমন ভাবে সেটা স্ফুট হচ্ছে যে আমরা এই ধারণাটাও পাচ্ছি তার পূর্ববর্তী অবস্থাটা তার কত বড় ব্যাপ্তি হতে পারে, চমৎকার ভাবে পাচ্ছি। আমরা কি আর একটা প্রশ্ন দিয়ে শেষ করব? আমরা দর্শক শ্রোতাদের কাছ থেকে আর একটা প্রশ্ন নেব। মৌসুমী নাথ উনি প্রশ্ন করবেন, এই প্রশ্নটাই শেষ প্রশ্ন, তারপর আমরা আলোচনা শেষ করছি। খুব সংক্ষেপে বলবেন। স্যার নমস্কার, আমি মৌসুমী নাথ, আমি আপনার একজন নিয়মিত পাঠক। একদম। এবার আমার প্রশ্ন হচ্ছে, আমরা যখন মন্দিরে অঞ্জলি দিতে যাই, ওখানে একটা মানে মন্দিরে কি করে? হ্যাঁ, অঞ্জলি দেওয়ার সময়, ধরুন দুর্গাপুজোর অঞ্জলি দেওয়ার সময় ওই অপবিত্র পবিত্র বা বলে একটা শ্লোক বলে, দিয়ে অভ্যন্তর সূচির পর বলে নম সূচি। আমার জিজ্ঞাসা, এই নম সূচি কে? আমরা মানে জানি না এটা কি। শুনুন, এখানে আপনার একটা বোঝার ভুল আছে। এই যে কথাটা আছে না, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা ইয়ৎ স্মরেত পুণ্ডরীকাক্ষং সব বাইহাভ্যন্তর সূচি। এরপরে পুরোহিত মশাই আপনাদের শোনাচ্ছি, বলুন নমঃ শুচি, নমঃ শুচি, নমঃ শুচি। এটা ব্রাহ্মণদের বলা হচ্ছে ওম শুচি, ওম শুচি, ওম শুচি। ওনারা কে ব্রাহ্মণ নয় জানেন না। ওদের সংস্কারে ব্রাহ্মণদের ওম ছাড়া অন্যরা ওম উচ্চারণ করবেন না, মেয়েরা করবেন না, শূদ্ররা করবেন না, ওদের সংস্কার। আমার সংস্কার নয় এটা। আমার মতে যারাই শিক্ষিত তারাই ওম উচ্চারণ করতে পারে, এই হচ্ছে আমার বক্তব্য। ওই যে বললাম যে ধর্ম চেঞ্জ হয়, আজকে আচার্য থাকলে এই বলতেন, শিক্ষিত মাত্রই ওম উচ্চারণ করুন, কারণ তারা বোধ করছেন যেটা ব্রহ্ম কাকে বলে তারা জানেন। কিন্তু এই যে নমঃ শুচি, এটা ওই ওমের পরিবর্তে।
তারা ওম সূচিটা না বলে দেখবেন আপনারা যখন আনন্দ করবেন, যখন অন্যদের বলাবে, ব্রাহ্মণ হলেই বলবেন ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু, আপনাদের বলাবে নম বিষ্ণু নম বিষ্ণু, এরকম করে একদম ড্রলিং সাউন্ডে আপনাকে নম বিষ্ণু করাচ্ছেন ওং বিষ্ণুর জায়গায়। দ্যাট ইজ দ্য ফল্ট অফ দ্য ব্রাহ্মণ স্যার। শক্তিশালী শব্দ এই ওম। নম শক্তিশালী শব্দ, কিন্তু তুমি ডিফারেন্স তো করবে আজকের দিনে। Why? যখন পড়েছো আজকে প্রায় 2 ঘন্টা ধরে স্যারের কথা আমরা ভাই আমাকে ডিসম্যান্টল করে দিন। হ্যাঁ, আর ওই শেষ হইল না শেষ, আরো অনেক জিজ্ঞাসা আপনাদের ছিল, আমাদের ছিল, কিন্তু স্যারকে ফিরতে হবে অনেকটা পথ। আমরা কৃষ্ণনগর তথা নদিয়াবাসীর পক্ষ থেকে স্যারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, এবং আমাদের সৌভাগ্য স্যারের পাশে বসে এতটা সময় কথা বলার জন্য। স্যারের অনুমতি নিয়ে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি।